তাহলে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, আমরা মোটামুটি একটা এইচটিএমএল এর একটা ওভারভিউ আমরা বুঝে গেছিলাম। তার মধ্যে আমরা দেখলাম টেবিল ট্যাগটা বুঝে নিয়েছিলাম, আর আমরা ফর্ম ট্যাগটাকেও অনেকটা বুঝলাম যে কি পারপাস, কিভাবে ইউজ করতে হয়, তার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউটস কি কাজে আসে। আলটিমেটলি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া থাকা উচিত এইভাবে, যে আমরা যে কম্পোনেন্ট গুলো ইউজ করি না, সেগুলো কি পারপাস ইউজ করি। কেন কোড বা কোডিং বা যে কোনো একটা সোর্স কোড অনেক জায়গায় এভেলেবেল, ইউটিউবে এভেলেবেল, ব্লগে এভেলেবেল। তো ওগুলো যাতে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি, তো সেগুলো নিয়ে যদি, কেন এইচটিএমএল মোটামুটি আমরা দুটো বা তিনটে ক্লাস দেখলাম। তো এইচটিএমএল নিয়ে খুব একটা আবার দেখতে যাব না। যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব, লারাভেল নিয়ে কাজ করবো তোমরা, তখন দেখবে অনেক জায়গায় সব, কারণ আলটিমেটলি এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্টের হেল্পে সব কাজগুলো হয়। তখন আমরা অনেকগুলোই মানে ওগুলোকে প্র্যাকটিক্যালি প্রজেক্ট ওয়াইজ দেখবো। আজকে সিএসএস টার একটা ওভারভিউ দেখবো, কিছুটা প্র্যাকটিক্যাল করব। দুটো ক্লাসের মধ্যে আমরা সিএসএস এ কি কভার করব আজকে ক্লাস আর নেক্সট ক্লাসের মধ্যে, সেইটাকে একটা পুরো র্যাপ আপ করে আজকে আমরা অনেকটাই কভার করবো। একটু পেজটা আমাদের একটু বেশি হবে লাস্ট ক্লাসের তুলনায়। প্রোডাকশন, ঠিক আছে। এবারে বুঝি আমরা যে সিএসএস টা কি, আর কেন, আর কিভাবে, তিনটাতে কোশ্চেন নেবো। তো সিএসএস টা কি আমরা জানি যে এটা হচ্ছে একটা ক্যাসকেডিং স্টাইল শীট, যেটা যেটা দিয়ে আমরা আমাদের যে এইচটিএমএল এর মধ্যে যে কন্টেন্ট গুলো রাখি, মিন্স এলিমেন্ট বা ট্যাগের মধ্যে যে কন্টেন্ট গুলো রাখি, তাকে একটু ডিজাইন করতে, সুন্দর করতে, আলটিমেটলি পুরো সুন্দর করার কাজটা বা ডেকোরেট করার কাজটাই হচ্ছে সিএসএস এর। সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারি আমরা, বা অন্য কোনো লাইব্রেরি দিয়ে কন্ট্রোল করি। আলটিমেটলি কিন্তু কন্ট্রোলটা ওরা করবে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা মানে ডেকোরেশনের যে রেসপন্সিবিলিটি কার, সেটা হচ্ছে এই সিএসএস বলে যে ল্যাঙ্গুয়েজ তার। এটা আমরা বুঝলাম যে সিএসএস দিয়ে আমরা ডিজাইন পার্টটা করতে পারি। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং মানে হচ্ছে কিরকম, যে ক্যাসকেডেড, যে এটার সাথে ওটা লিঙ্ক, এটার সাথে ওটা লিঙ্ক, এটার মধ্যে এটা রয়েছে, এটার মধ্যে এটা রয়েছে। মেন যদি নন টেকনিক্যালি বলি তাহলে ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেলকে যদি এভাবে বুঝি আমরা, যে মনে করো সাপোজ 10খানা লাইন রয়েছে, এবার 10খানা লাইনের মধ্যে লাইন নাম্বার 1-এ আমি কিছু করতে বলেছি, ওই কাজটার মধ্যে হয়তো লাইন নাম্বার 2-তে কিছু করতে বলেছি, তো আলটিমেটলি লাইন নাম্বার 2টা এক্সিকিউট হবে। মানে যে লাইনটা লাস্টে থাকবে সেই লাইনটার মধ্যে যা প্রপার্টি থাকবে সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, এগুলো আমরা যখন করবো তখন বুঝবো একটু। যে একটু ব্রিফ করে নিই সিএসএস টার ক্যারেক্টারিস্টিক্স কিরকম, নিয়ম কিভাবে চলে, সিএসএস কিভাবে লিখতে হয়, যেটা একটু বুঝে নিই ফার্স্ট একটু। তো ওয়াটারফল মডেলের মধ্যে কি বললাম, যে সাপোজ একটা জায়গায় লেখা আছে যে আমার এই যে ডিভ রয়েছে বা কন্টেনার, তার কালারটা রেড হতে হবে, লাইন নাম্বার 1-এ হয়তো আছে। এবার দেখা গেল লাইন নাম্বার 5-এর মধ্যে ওটা গ্রিন হয়ে গেছে, তো ওটা কিন্তু গ্রিনটাই অ্যাপ্লাই হবে। কেননা যখনই এইচটিএমএল কোড রেন্ডার হয় লাইন বাই লাইন ব্রাউজারের মধ্যে, ফার্স্ট লোড হয়ে যায়, যেহেতু আমরা কি বুঝেছিলাম যে সিএসএস বা ইন জেনারেল জাভাস্ক্রিপ্ট বা আদার ডিপেন্ডেন্সিস গুলো আমরা হেড ট্যাগের মধ্যে লিখি। তো হেড ট্যাগের মধ্যে ফার্স্ট লাইন রিড হলো, বডি ট্যাগ তো পরে আছে। তো ওখানে কিন্তু কি হলো, সিএসএস এর কোড গুলো অলরেডি ব্রাউজারের মধ্যে ক্যাশ হয়ে গেল। এবার ক্যাশ যেই হয়ে গেল, তখন ক্যাশ হয়ে যাওয়ার পর কোনটার মধ্যে কি চেঞ্জ করতে হবে, যেটা লাস্টে আসবে, লাস্ট লাইন যেটা বলা হচ্ছে, সেটা ওর মধ্যে এফেক্ট হয়ে যায়। এটা ছাড়া কিছু আরো রুলস আছে, যাকে বলি আমরা স্পেসিফিসিটি বা প্রেসিডেন্স বলি, যে ওটাও চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যায়, আমরা চাইলে কোনটা অ্যাপ্লাই করতে পারবো যদি অনেকগুলো একই জিনিস হয়ে যায়, যে একটা ডিপকে বলা হচ্ছে 5 নম্বর লাইনে রেড করতে, 6 নম্বর লাইনে গ্রিন করতে, কিন্তু রেডটাই হওয়া উচিত, গ্রিনটা হওয়া উচিত না। তো এই জিনিসগুলোকে চেঞ্জ করা যায়। তো আমরা সবসময় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা কিছু পড়ি, তো একটা পড়ি আমরা বাই ডিফল্ট বা ইন জেনারেল বা স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে ওটা ওর বেসিক প্রপার্টি। তারপর যেটাকে চেঞ্জ করতে হয় সেটা তো মডিফিকেশন, সেটা তো পসিবলই, তবে তো আমরা প্রোগ্রামিং করছি। তো সিএসএস এর ইন জেনারেল প্রপার্টি হচ্ছে সে লাইন বাই লাইন রিড করবে, আর লাস্ট যা প্রপার্টি পাবে ও সেই প্রপার্টিটাকে এলিমেন্টের মধ্যে বা ট্যাগের মধ্যে যা কন্টেন্ট রয়েছে সেটার মধ্যে অ্যাপ্লাই করে দেবে। এই সিএসএস কে আমরা তিন ভাবে এইচটিএমএল ফাইলের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারি। আলটিমেটলি সিএসএস কার উপর কাজ করবে, এইচটিএমএল এর উপর কাজ করবে। তো একটা ধরনকে বলি আমরা ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস এর কথা মানে হচ্ছে যে যেখানে আমরা যে এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করব এইচটিএমএল এর মধ্যে, ওই এলিমেন্টের ওপরেই আমরা ওকে স্টাইলটাকে দেব। কিভাবে দেব, আমাদের কাছে গ্লোবাল অ্যাট্রিবিউট আছে হচ্ছে স্টাইল, STYLE। এই গ্লোবাল অ্যাট্রিবিউট দিয়ে আমরা তাকে প্রপার্টি অ্যান্ড ভ্যালু দিয়ে আমরা ওকে বোঝাবো। কিভাবে, সাপোজ যদি এই যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগটাকে দিলাম, আর পাশাপাশি এটা খোলা আছে, আচ্ছা এটাও খোলা থাক, আর পাশাপাশি আমি ভিএস কোডটা খুলে নিই একসাথে। ভিএস কোডও খোলাই আছে। আর জাস্ট নাম দিলাম এটা css.html, মানে সিএসএস এর কোডগুলো এখানে লিখবো আমরা। আর এখানে একটা কি করব, HTML এর একটা বয়লার প্লেট নিয়ে নিলাম, আর এখানে একটা পি ট্যাগ দিয়ে দিলাম। আর ডকুমেন্টটা করে দিলাম হচ্ছে সিএসএস
ক্লাস, এটা করে জাস্ট এটাকে ওপেন উইথ করে নিই, এটাকে একটা ছোট উইন্ডো করে দিই, পাশাপাশি থাকবে, তাহলে একটু দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো কি করলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। তাহলে আমি কি কি বুঝলাম, একটা হচ্ছে প্রসেস আমাদের ইনলাইন সিএসএস, যেখানে লিখবো আমরা যে এলিমেন্টটাকে চেঞ্জ করবো। তাহলে আমার এলিমেন্ট কি ছিল, পি ট্যাগ আমার এলিমেন্ট ছিল। যদি অন্য কোনো এলিমেন্ট যদি নিতাম, মনে করো সাপোজ আমি এটাকে টেক্সট টেক্সট র্যাপটা অন করে দিই, তাহলে লাইনটা জাম্প হয়ে যাবে। হ্যাঁ, এবার যে অন্য কোনো এলিমেন্ট নিতাম এখানে, সাপোজ যেখানে আমার একটা হয়তো H2 এলিমেন্ট ছিল, সাপোজ H2, H2 এলিমেন্টের মধ্যে আমরা কি করব, এখানে একটা টেক্সট লিখলাম যে দিস ইজ এইচ এইচ টু সরি H2 ট্যাগ। ঠিক আছে, এটা রেন্ডার করি, আউটপুটে এলো দিস ইজ H2 ট্যাগ। ঠিক আছে, এটাকে একটু কমেন্ট করে দিই, কমেন্টের মধ্যে নোটটাকে বানাবো, তাহলে এটা আউটপুটটা দেখতে পাবো না। তাহলে কি দিস ইজ H2 ট্যাগ। এবারে আমাকে যদি এটার মধ্যে কিছু অ্যাপ্লাই করতে হয়, পরে আমরা নেক্সট ক্লাসে অনেকগুলো প্রপার্টি দেখবো, যে কালার, ইমেজ, ব্যাকগ্রাউন্ড, প্যাডিং, মার্জিন, অনেক কিছু আছে। জাস্ট কনসেপ্টটাকে স্ট্রং করে নিয়ে হবে, যে সিএসএস কিভাবে কাজ করে, কি কি প্রপার্টি নিয়ে আমরা এই ক্লাসগুলোতে বুঝবো। তাহলে একটা হচ্ছে ইনলাইন সিএসএস, যারা একদম ফ্রেশার বা বিগিনার তাদের জন্য এই এই আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে, যারা একদম বিগিনার। বাকিগুলোতে যারা মোটামুটি সিএসএস জানো তাদের জন্য পরের ক্লাস থেকে আমরা প্রপার্টি গুলোকে বুঝবো, যেমন ফ্লেক্স প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি, তারপর হচ্ছে পজিশন প্রপার্টি, এগুলো বুঝবো। তাহলে স্টাইল হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট। আমরা জানি অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়, অ্যাট্রিবিউট লিখতে সবসময় আমাদের ওপেনিং থাকে। তাহলে স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট। প্রপার্টি কিভাবে লিখতে হয়, আমরা প্রথমে যদি এখানে লিখে দিই অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, তাহলে হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে স্টাইল ইকুয়াল টু, তারপর লিখবো হচ্ছে এখানে প্রপার্টি, PORPERTY প্রপার্টি কোলন তার ভ্যালু, তারপর সেমিকোলন এখানে। আবার নেক্সট প্রপার্টি লিখবো, তো নেক্সট প্রপার্টি আবার আসবে এখানে, আবার লিখবো এখানে একটা প্রপার্টির নাম PROPER প্রপার্টি, মনে করে 2, প্রপার্টি 2 তার ভ্যালু, আবার সেমিকোলন। এইভাবে করে 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 যাবো। তাহলে স্টাইল হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট, যা যা আমরা ওর মধ্যে প্রপার্টি এর ভ্যালু সিএসএস আমাদেরকে দিয়েছে সেইগুলোকে আমরা এইভাবে অ্যাপ্লাই করব। তাহলে কোথায় অ্যাপ্লাই হবে, সেটা পার্টিকুলার যে এলিমেন্টের মধ্যে লিখছি তার মধ্যে অ্যাপ্লাই হবে। তাহলে আমি H2 কে চাইছি আমি যে এটার কালারটা আমি রেড করতে চাইছি, তার কোন কালার, ফন্ট কালার। এবার ফন্ট কালার লিখতে কি লিখতে হয় সেগুলো এই মুহূর্তে বুঝছি না আমরা, হ্যাঁ ওগুলো পরের ক্লাসে একদম চটপট আমরা বুঝে নেবো কি কি প্রপার্টি গুলো আছে। জাস্ট ক্লাস করার সময় সময় যেগুলো ইউজ করছি আমি সেগুলো বলে যাচ্ছি। ফন্ট কালার করতে গেলে প্রপার্টি হচ্ছে ওর কালার। ঠিক আছে, তো স্টাইল লিখলাম, ইকুয়াল টু দিলাম, ডাবল কোট দিয়ে দিলাম, এখানে কি লিখতে হবে, ফন্টের জন্য বললাম কালার, তারপর কোলন দিলাম, কোলন দিয়ে কি লিখবো, কোলন দিয়ে আমি একটা কালারের নাম লিখবো। ঠিক আছে, CO। ঠিক আছে, তো আমরা দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল। এবার যদি সেভ করি তাহলে আবার এটা H2 একটা রেড হয়ে গেল। তাহলে কিন্তু এটা পার্টিকুলার এখানেই হলো, কেন, এটা ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস হচ্ছে যে এলিমেন্টের মধ্যে আমরা তার প্রপার্টি গুলো লিখবো, তার ভ্যালু লিখবো, সেইগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আর যখন আমি মোর দেন ওয়ান ভ্যালু প্রপার্টি অ্যাপ্লাই করবো, জাস্ট সেমিকোলন দিয়ে দিয়ে আমি স্পেস করে যাবো, কোনো অসুবিধা নেই। লাইন জাম্প হতেও পারে, লাইন জাম্প নাও হতে পারে, জাস্ট সেমিকোলন দিয়ে দিয়ে পরের গুলো অ্যাপ্লাই আমরা করতে থাকবো। তবে একটা চাইতাম যে এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, সাপোজ কালারটা হচ্ছে আমার এখানে গ্রিন, ইয়েলো গ্রিন। জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি যে এটা আমরা কি করলাম, এর মধ্যে একটা অ্যাপ্লাই করে দিলাম, যে এর যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেইটা। এর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হয় কিনা সেটা বললাম পরের ক্লাসে, যারা একদম ফ্রেশার তাদের জন্য পরের ক্লাসটা আমরা এগুলোকে দেখবো। তাহলে এটা হচ্ছে একটা ইনলাইন সিএসএস, যেখানে আমরা অ্যাপ্লাই করবো সেইখানে। এর সাথে একটা বলে রাখি, যখন একটু পরে আমরা পড়বো প্রেসিডেন্স এন্ড স্পেসিফিকেশনস বা স্পেসিফিসিটি পড়বো আমরা, তো স্পেসিফিসিটি প্রেসিডেন্স যে কাজটা করে তার মধ্যে ওখানেও পড়বো তখন, যে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি হচ্ছে সব থেকে হাই। যেন বললাম আমরা ইসেসকে তিন ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, পরে একটু দেখছি যে ইন্টারনাল সিএসএস, দেন এক্সটার্নাল সিএসএস। তারপর কিছু একটা প্রায়োরিটি আছে, ইম্পর্টেন্ট একটা ফ্ল্যাগ আছে। ঠিক আছে, ওগুলো সবার ওপর, মানে সব থেকে ওপর হচ্ছে ইনলাইন সিএসএস। এবার যদি এই H2 ট্যাগের মধ্যে যে কালার রেড বলে দিয়েছি, এই যদি H2 ট্যাগের যদি অন্য কোথাও আমরা লিখি, অন্য কোনো হয় এক্সটার্নাল সিএসএস রয়েছে বা ইন্টারনাল সিএসএস রয়েছে বা অন্য কোথাও লেখা আছে, একে বলা আছে ভাই তুমি H2 কে না গ্রিন করে দাও, ও কিন্তু শুনবে না। ইনলাইনে হচ্ছে সব থেকে প্রপার্টি, ওর যে প্রায়োরিটি সেটা সব থেকে হাই। এটা বুঝলাম। তাহলে তাহলে ইনলাইন সিএসএস কখন লিখি আমরা, যে খুব চটপট কোনো একটা কাজ করে নিতে হয়, ছোট্ট কোনো একটা, পুরো কোড লিখি না এখানে। কেন, এবার ভালো করে ভেবে দেখো যে আমাদের প্রজেক্টটা হয়তো
অনেকগুলো পেজ হয়ে যাবে। যখন দেখবে কোর পেজ দিয়ে কাজ করো, প্রায় 100টা তো পেজই হবে শুধুমাত্র একটা প্রজেক্টে। এবার 100টা পেজে 100টা HTML থাকবে, সবই HTML এর পার্ট, যার রেন্ডার করছে HTML। এর প্রত্যেকটা HTML যদি আমরা প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে লিখি, আর কোথাও যদি চেঞ্জ করতে হয়, সাপোজ অনেক জায়গায় কালার রেড করা আছে, এবার কেউ বললো আমাকে কালারটা না ব্লু করে দাও, তা সব পেজে গিয়ে গিয়ে ব্লু করতে হবে। তো এইটা হচ্ছে গুড ফর ডেভেলপারও না, এটা অ্যাপ্রোচও না। এটা করতে মেনলি দুটো কারণে। একটা হচ্ছে যখন আমাদেরকে তার প্রায়োরিটি খুব হাই করতে হয়, যখন প্রায়োরিটি একদম হাই করতে হয়, তখন আমরা ইনলাইন সিএসএস লিখে নিই। এটা তো বুঝলাম যে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি হাই। আর নাম্বার টু হচ্ছে যখন দেখা যাবে যে অনেকগুলো পেজ আছে কিন্তু আমার দরকার শুধু দুটো পেজের মধ্যে কিছু চেঞ্জ করতে হবে মনে করো, তখন অতগুলো যে আমরা অন্যান্য সিএসএস যেভাবে লিখি সেভাবে না লিখে আমরা এটাকেই তখন অপ্ট করে নিই। বা ছোট মোটো বা একদম ছোট কোড হলে আমরা ইনলাইন সিএসএসটাই প্রেফার করি তখন। নাম্বার টু, তো এই দুটো কারণের জন্য ইনলাইনটা আমরা ফলো করি। আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এটা বুঝলাম। ইন্টারনাল সিএসএস কি বলে? ইন্টারনাল সিএসএস বলা হয়, 2 নম্বর লিখে এখানে, ইন্টারনাল সিএসএস হচ্ছে যে সিএসএস টা এই এইচটিএমএল পেজের মধ্যেই থাকবে, কিন্তু এইটা ইনলাইন হবে না। কোথায় লিখবো আমরা? আর মেনলি লেখার জায়গাটা হেড ট্যাগের মধ্যেই লেখা উচিত, বা হেড ট্যাগের মধ্যে না লিখলেও বডির মধ্যেও লিখতে পারি, কিন্তু শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে যে যেখানে লিখবো আমরা তারপর যাতে আমাদের এলিমেন্টটা রেন্ডার হয়। মানে কনসেপ্টটা কি ভালো করে বোঝো, যে একটা এইচটিএমএল এর মধ্যে কি কি পার্ট, কি কি রয়েছে কম্পোনেন্ট। যখন আমাদের একটা পেজ রেন্ডার হয় 3টে কম্পোনেন্ট থাকে। একটা এইচটিএমএল এর ট্যাগস নিজে, নাম্বার টু হচ্ছে তার মধ্যে স্টাইল করার জন্য হচ্ছে সিএসএস, আর নাম্বার থ্রি হচ্ছে অ্যাক্টিভিটির জন্য জাভাস্ক্রিপ্ট। এবার তিনটে যখন লোড হয় তখন আলটিমেটলি এইচটিএমএল এর ওপরে কাজ করে সিএসএস, ইভেন উইথ এন্ড অলসো জাভাস্ক্রিপ্ট। আবার সিএসএস এর ওপরেও কাজ করতে পারে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তাহলে আলটিমেটলি জাভাস্ক্রিপ্টকে সব থেকে লাস্ট লোড করানো উচিত। মানে এমন একটা লোক, সাপোজ মনে করো আমার বাড়িতে পেন্টের কাজ হয়, মনে করো পেন্ট হবে, ইলেকট্রিকের কাজ হবে, আর এমন কিছু কাজ হবে বাইরে তৈরি হচ্ছে। তো নিশ্চয়ই বাড়ি তৈরি করার সময় আমি পেন্টের লোকটাকে ডাকবো না। বাড়ি তৈরি হয়ে যাবে, তারপর পেন্টিং এর লোকটা আসবে, তারপর হয়তো ইলেকট্রিকের কিছু ফিটিংস ফিটিংস সব লাগানো হবে। এটা তো অর্ডারটা হওয়া উচিত। তো আমি যদি বলি যে ইলেকট্রিক্যাল যে ফিটিংস গুলো লাগবে লাস্টে, সেটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট। আর তার আগে যে পেন্টিং ফেন্টিং গুলো হবে সেটা হচ্ছে সিএসএস। আর এইচটিএমএলটা হচ্ছে বাইরে এখন তৈরি হচ্ছে। তো তখন কি হয়, যে যখন তিনটে লোড হয়, তো তিনটে লোড হওয়ার মানে হচ্ছে যে তখন তো তিনটে একসঙ্গে লোড হবে রান টাইম। এরকম তো না যে আমরা বাইরে তৈরি করার পর লোকটাকে ডাকছে পেন্টিং এর, কিন্তু এখানে তো তা হবে না, তিনটে ফাইল একসাথে রয়েছে। তো ব্রাউজারের মধ্যে আমরা কিভাবে প্রায়োরিটি কম বেশি করব, যে এটা কি করে করতে পারে? তখন কি হয়, যে এইচটিএমএল এর উপর যখন সিএসএস রেন্ডার হয়, তখন বলা হয় যে তুমি সিএসএস তুমি আগে লোড হয়ে যাও ফার্স্ট। তুমি কোথায় কি চেঞ্জ করতে হবে, কোথায় পেন্টিং করতে হবে, তুমি আগে রেডি হয়ে যাও। মানে পেন্টের লোকটাকে আগে ডেকে নিলাম আমি এই টেকনোলজিতে। তারপর বাড়ি তৈরি হচ্ছে, যেভাবে যেভাবে তৈরি হচ্ছে সেভাবে সে পেন্ট পেন্ট করে যাচ্ছে। এবার দুটো লোড হয়ে যাওয়ার পর জাভাস্ক্রিপ্টকে বলা হচ্ছে এবার দেখো তোমার কোথায় কি অ্যাক্টিভিটি আছে, কোন এলিমেন্টকে চেঞ্জ করবে, না কোন এস্টিমেটকে চেঞ্জ করবে, না কোন সেসকে চেঞ্জ করবে, তুমি দেখে নাও। এই জন্য আমরা কি করি, যে বডি ট্যাগের মধ্যে আমরা মেনলি জাভাস্ক্রিপ্টটাকে লিখি। তো এই মুহূর্তে যদি আমরা এখানেও লিখি এইচটিএমএল সিএসএস ট্যাগার, তো কোনো প্রবলেম নেই। কিন্তু এটা বলার উদ্দেশ্য আমার এটাই ছিল যে সবসময় খেয়াল রাখতে হবে যে যে কোনো সিএসএস আমরা হেড ট্যাগের মধ্যে যাতে রাখি। তো এই কোডে আমাদের কোনো প্রবলেম নেই। তো আমরা কি করবো, আমাদের কাছে স্টাইল বলে একটা ট্যাগ আছে, স্টাইল ট্যাগ। এই স্টাইল ট্যাগ যেখানে লিখবো আমরা, এইখানে আমরা অ্যাট্রিবিউট গুলো আর প্রপার্টি গুলোকে আমরা লিখতে পারি। তাহলে ওখানে কি ছিল, স্টাইল একটা গ্লোবাল অ্যাট্রিবিউট ছিল, আমাদের এখানে কি দিয়ে দিল, এটা একটা স্টাইল ট্যাগ দিয়ে দিল। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এইখানে আমরা যা লিখবো সেটাকে আমরা ইন্টারনালি কাজ করতে পারি। এবার এর সাথে ছোট্ট মতো একটা লিঙ্ক আছে, আমরা এর সাথে একটা নোটকে ফলো করি, তো দুভাবে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। তিনভাবে যে সিএসএস লিখতে পারি, তার সাথে এই যে নোটটা আছে সিলেক্টার্স এর, তো এটা আমার কাজে লাগবে এখন। এবারে বুঝি যে আমরা বুঝলাম যে ইনলাইন সিএসএস তো যেখানে লিখবো সেখানেই, তাহলে তো কোনো কনফিউশন নেই যে কাকে চেঞ্জ করতে হবে, কাকে কালার করতে হবে। ঠিক। এবারে কিন্তু যদি আমি ওই এলিমেন্টের মধ্যে না লিখি, অন্য কোথাও লিখি, তাহলে ব্রাউজার কি করে বুঝবে যে কাকে চেঞ্জ করতে বলা হচ্ছে, কাকে কালার করতে বলা হচ্ছে? তখন ইন্ট্রোডিউস হয়েছে সিএসএস সিলেক্টরস। সিএসএস সিলেক্টরস মানে হচ্ছে যে কোন এলিমেন্টকে তুমি চেঞ্জ করবে, কাকে তুমি টার্গেট করবে তাকে আমাকে বলো, তারপর তুমি যা প্রপার্টি ভ্যালু দেবে সেটা অ্যাপ্লাই করে দেবো। সাপোজ বললাম যে H1 ট্যাগকে তুমি কালার করো, বা H2 ট্যাগকে কালার করো, এই ডিপটাকে তুমি বোল্ড করে দাও, বা এইটাকে তুমি একটু সাইজটা বড় করে দাও, উইডথ হাইট চেঞ্জ করে দাও, প্যাডিং মার্জিন চেঞ্জ করে দাও, এটার ওরিয়েন্টেশন চেঞ্জ করে দাও, বা লেআউটটা চেঞ্জ করে দাও। কাকে করব? সে সিলেক্টর। তো সিলেক্টরস এর মধ্যে সিএসএস এ মেনলি আমরা সিএসএস কে দুভাবে পড়ার জন্য পড়ি। এটার কোনো থিওরি এরকম নেই যে বেসিক সিলেক্টর বা অ্যাডভান্স সিলেক্টর। থিওরি পড়ার জন্য আমরা দুভাবে ভাগ করে নিই, একটাকে বলি আর বেসিক সিলেক্টর, আর একটাকে বলি আমরা অ্যাডভান্স সিলেক্টর। আর বেসিক কি অনেক জায়গায় বলা হয় সিম্পল সিলেক্টর। তো সিম্পল সিলেক্টর বলি বা বেসিক সিলেক্টর বলি একই জিনিস। তো বেসিক সিলেক্টর বা সিম্পল সিলেক্টরের মধ্যে আমরা তিন ভাবে
টার্গেট করতে পারি। কাকে? এলিমেন্টকে। আলটিমেটলি এলিমেন্টকে আমরা চুজ করবো, কারণ আলটিমেটলি এলিমেন্টকে করা মানে তো ট্যাগটাকে পেয়ে গেলাম, আর ট্যাগটা পেয়ে গেলাম মানে হচ্ছে কন্টেন্ট অটোমেটিক্যালি ওর পার্ট। তো এলিমেন্টকে কল করা মানে হচ্ছে এলিমেন্টের সঙ্গে আমার কন্টেন্টও আসছে। ঠিক আছে? তো সিলেক্টরের মধ্যে আমরা যেটা বললাম বেসিক সিলেক্টর, ওর মধ্যে তিন ভাবে আমরা করতে পারি অনলি ফর বেসিক। তাহলে একটা হচ্ছে আমরা বলতে পারি বাই ট্যাগ নেম, যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টের নাম, তো এলিমেন্টের নাম আর ট্যাগের নাম তো একই হয়। ঠিক? তো ট্যাগের নাম যখন আমরা বলবো, সেটা ইন্টারনাল হোক বা আমাদের এক্সটার্নাল হোক, যখন এক্সটার্নাল পড়িনি এখন তোমরা দেখবো একই কোড ইনলাইন বাদে, তখন কি করতে হয়, যেটাকে আমরা বাই ট্যাগ নেম বলি সেখানে আমাদেরকে ট্যাগের নামটা বলতে হয়, যেমন পি ট্যাগ বলেছে এখানে। তারপর সিনট্যাক্সটা হচ্ছে যে কার্লি ব্র্যাকেট ওপেন, কার্লি ব্র্যাকেট ক্লোজ, তার মাঝখানে আমাদের কি লিখতে হবে, প্রপার্টি কোলন ভ্যালু, এই স্ট্রাকচারে আমাদেরকে লিখতে হবে। এটাকে যদি আমি অ্যাজ এ সিনট্যাক্স বলি, সিনট্যাক্স কি হবে, সিনট্যাক্সটা হবে যে ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, ঠিক আছে, ওটার জন্য আলাদা একটা সিনট্যাক্স হবে এরকম, যে আমরা লিখবো হচ্ছে এটা। আমরা কি করলাম, আমরা বললাম হচ্ছে যে পি হচ্ছে আমাদের এলিমেন্ট, আর এগুলো এটা হচ্ছে আমাদের প্রপার্টি, প্রপার্টি, আর এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে সিনট্যাক্সটা। সেমিকোলন দিয়ে দিলাম, আবার নেক্সট হবে, আবার তুমি নিচে আসো, নিচে আসো বা এক লাইন লেখো, কেন কোনো প্রবলেম নেই। আবার প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু করে চলে যাব। তো এই যে এলিমেন্ট, এই এলিমেন্টের উপরে এই প্রপার্টি ভ্যালুগুলো আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দিস ইজ দ্য সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা আমরা ইন্টারনাল লিখি বা এক্সটার্নাল লিখি, দুটোতে কিন্তু কমন। ঠিক আছে? তো যখন ইন্টারনাল লিখবো তখন শুধু একটাই কন্ডিশন থাকবে, যে আমাদের এখানে লিখতে হবে কার মধ্যে, আমাদের লিখতে হবে এখানে স্টাইল ট্যাগের মধ্যে। ঠিক আছে? স্টাইল ট্যাগ আমরা ইউজ করব। আর যখন এক্সটার্নাল লিখবো, আমরা এখন দেখিনি, আমরা দেখবো এক্সট্রা যখন লিখবো তখন কিন্তু শুধুমাত্র আমরা এই স্ট্রাকচারটাই লিখবো, ওখানে স্টাইল ট্যাগের মধ্যে লিখবো না, কিন্তু দুটো সেম। স্টাইল ট্যাগের মধ্যে শুধু লিখবো না, এলিমেন্টকে সিলেক্ট করবো, হয় এলিমেন্ট হতে পারে বা এলিমেন্টের আরো অনেকগুলো পার্ট আছে, আলটিমেটলি ওটা এলিমেন্টই, মানে এলিমেন্টকে টার্গেট করার ওয়ে গুলো আমরা দেখবো একটু পরে। ঠিক? তো এই তিনটা আমরা বুঝতে পারলো, একটা ইনলাইন সিএসএস, একটা ইন্টারনাল সিএসএস করতে গেলে স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হয়, আর এক্সটার্নাল সিএসএস এ স্টাইল ট্যাগটাও লিখতে নেই। কিভাবে লিখতে হয় দেখছি ওটা। তাহলে আমরা এটাকে যদি ইন্টারনাল সিএসএস এ লিখতে হয়, মানে এখানে আমরা লিখবো, তাহলে কি করব, তাহলে মনে করো আমরা কি করলাম, আমরা এটা এইটাকে এইগুলোকে সরিয়ে দিই এখান থেকে, বা আমরা এটা কাজ করি, এই কালারটাকে সরিয়ে দিই, আমরা কালারটাকে সরিয়ে দিলাম, শুধু ফন্ট সাইজটাকে রাখলাম, আর এই কালারটাও সরিয়ে দিলাম, আর ব্যাকগ্রাউন্ড কালারটা রাখলাম। এবার রান করে দেখি, তাহলে একটা একটা অ্যাপ্লাই হলো না, কালারটা শুধু ব্ল্যাক হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়েছি ইনলাইনে, আর উপরের ফন্ট সাইজটাও সরিয়ে দিচ্ছি, এখান থেকে কিছু নিলামই না মনে করো। ঠিক আছে? সরিয়ে দিলাম, এটা সেভ করলাম, কিছুই নেই। ঠিক? এইবারে আমরা কি করব, এইখানে আমরা কি করব, এই পি ট্যাগটাকে নিলাম, আগের এক্সাম্পলটা কপি পেস্ট করে দিই, একই জিনিস ছিল। আচ্ছা, এখান থেকে ঠিক আছে, লিখে দিই, পি ট্যাগ নিলাম, জাস্ট পিটাকে টার্গেট করলাম। এটা হচ্ছে বাই ট্যাগ নেম। তাহলে সিলেক্ট বেসিক সিলেক্টর এন্ড অ্যাডভান্স সিলেক্টর দুভাবে আমরা পড়লাম। তাহলে বেসিকের মধ্যে আবার তিনটে পার্ট রয়েছে, যে বাই ট্যাগ নেম। তাহলে পি টার্গেট করলাম, জাস্ট পি লিখলাম, আমরা কার্লি ব্র্যাকেট ওপেন করলাম, কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তার মধ্যে প্রপার্টি কি, প্রপার্টি ছিল মনে করো ফন্ট কালারটা চেঞ্জ করবো, তাহলে কালার লিখলাম, কালার দিয়ে কালারের নাম লিখে দিলাম, বাস এরকম সিম্পল, আর সেমিকোলন দিয়ে দিলাম। এবার সেভ করি, তাহলে ওটা আমার সেম আবার ব্লু হয়ে গেল। ঠিক আছে? আবার এটা একটা আরেকটা দিই ফন্ট সাইজ। ঠিক আছে? সিম্পল বোঝানোর জন্য বলছি, ফন্ট সাইজ দিলাম এটা 32 পিক্সেল। কেন পিক্সেল লিখলাম, কেন পড়িনি ওই জন্য এগুলো আমি বেশি বলছি না। তাহলে আমরা এখানে কি করলাম, যে এইটাকেও আমরা একসাথে অ্যাপ্লাই করতে পারছি, যে এটাও অ্যাপ্লাই হলো এখানে পি ট্যাগের মধ্যে কালার। আবার পি ট্যাগের মধ্যে যদি আমরা এই ফন্ট সাইজটাকে এখান থেকে না দিই, ওখান থেকে দিই, তাও কোনো অসুবিধা নেই, যে আমাকে এক জায়গায় লিখতে হবে তা কিন্তু না। আমি যদি এই জায়গায় লিখতাম, এটাকে কাট করে নিই এখান থেকে, শুধুমাত্র এটা কাট করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, যে ফন্ট সাইজ তুমি এখান থেকে নাও। ঠিক আছে? সেভ করি, তাও কিন্তু একই আউটপুট। ঠিক আছে? 32 টাকা চেঞ্জ করে দিই, একটু বেশি করে দিই, তাহলে বুঝতে পারবে চেঞ্জ হলো। ঠিক আছে? তাহলে ইনলাইন হোক, ইন্টারনাল হোক, বা একটা পরে দেখছি এক্সটার্নাল, সবগুলোই কিন্তু একই, আমরা যেভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এর ব্যাপারটা হচ্ছে যে আমরা এইখানে যে একটু পরে পড়বো, এটার জন্য বললাম যে যখন ইনলাইন লিখবো, তার কিন্তু এর যে প্রায়োরিটি সেটা কিন্তু বেশি হতো। সাপোজ এখানে কালার কি রয়েছে, রেড রয়েছে, আমি যদি এখানে একটা কালার প্রপার্টিও অ্যাপ্লাই করে দিই, এখানে একটা কালার প্রপার্টি দিয়ে দিলাম, এখানে করে দিলাম গ্রিন। ঠিক আছে? এবার দেখো, ওখানে কিন্তু রেডও আছে, এখানে কিন্তু গ্রিনও আছে, এবার কোনটা অ্যাপ্লাই হবে, মানে এটা একটু পরে পড়বো, আমরা জাস্ট কনসেপ্টটা বুঝে নিই একটু, যে ইনলাইন হোক বা এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক, যাই হোক এটা প্রসেস। এর ছাড়া সিএসএস এর মধ্যে একটা হয়, যে ওয়াটারফল মডেল সে কাজ করে লাইন বাই লাইন, এটাও বুঝলাম।
কিন্তু লাইন বাই লাইন কাজ করার সময় যখন একই প্রপার্টি পাওয়া যায়, একই প্রপার্টি, যে এখানে বলা হচ্ছে তুমি এইটাকে এই পিটাকেই কালার করো গ্রিন, আবার এখানে বলা হচ্ছে পিটা কালার করো হচ্ছে রেড, তখন সে দেখবে যে না আমি আগে হই বা পিছনে হই কোনো অসুবিধা নেই। এবার এটাকে যদি আমি পরেও লিখতাম তাতেও কোনো অসুবিধা নেই, আলটিমেটলি ইন লাইনে প্রায়োরিটি সে হাই করে দেবে। ঠিক আছে, তো ইনলাইন আমরা এইভাবে লিখতে পারি, যে কোনো ট্যাগ হোক না কেন। এবার যদি আমার H2 হতো, সাপোজ আমি চাইছি H2 তো অ্যাপ্লাই হয়, ঠিক আছে, তো H2 তে অ্যাপ্লাই করতাম, এখানে H2 লিখে দিতাম, H2 ট্যাগ নিয়েছিলাম, H2 তে করে দিই, তাহলে H2 তে অ্যাপ্লাই হয়ে গেল ওটা। যে H2 টার্গেট করে দাও, টার্গেট করে নাও, চুজ করে নাও। তো বেসিক সিলেক্টরের মধ্যে হচ্ছে একটা বাই ট্যাগ নেম, সেকেন্ড হচ্ছে বাই আইডি, আর একটা হচ্ছে বাই ক্লাস নেম। এগুলো কি বলে এগুলো বুঝিয়ে একটু। তাহলে একটা হলো ইন্টারনাল সিএসএস, আচ্ছা ইন্টারনালটা বললাম। এবার চলে আসছে আমরা এক্সটার্নাল সিএসএস এ। এক্সটার্নাল সিএসএস এ কি হয়, আমরা 3 নম্বর নাম দিয়ে দিই এখানে, এক্সটার্নাল সিএসএস। এটাতে কি হয় এক্সটার্নালে, যে আমরা এই যে ইনলাইন লিখেছিলাম এটাও লিখবো না এখানে, আমরা লিখতেও পারি, আমরা বুঝলাম ইনলাইনে প্রায়োরিটি হাই আমরা করতেই পারি, কিন্তু যখন ইনলাইন লিখছি আমরা তো প্রত্যেকটা পেজে লিখতে হচ্ছে, প্রত্যেকটা পেজে খুলে করে লিখতে হবে, এরকম হয়তো 100টা পেজ থাকবে। আমরা সেটা না করে একটা সিএসএস এর ফাইল বানাবো একটা, ঠিক আছে, এই প্রজেক্টের মধ্যে যে কোনো জায়গায় যে যা পাথ দেবো সেই পাথটাকে আমাকে ফলো করতে হবে। তো আমি এখন চাইলাম যে এর মধ্যেই একটা সিএসএস এর ফাইল তৈরি করে নিই, সেটা ফোল্ডারের মধ্যে এখন করছি না, পরে সব ফোল্ডারের মধ্যেই কি কেন বললাম যে আমরা স্ট্রাকচার করার সময় সবসময় আমরা ফোল্ডারের মধ্যে রাখি। তো আমরা কি করবো, এখানে একটা ফাইলের নাম দিই, সাপোজ ফাইলের নাম দিলাম যে আওয়ার ডিজাইন, আর নাম দিলাম শুধুমাত্র আওয়ার ডিজাইন ডট, ফাইলটার নাম হবে সিএসএস। ঠিক আছে, যেমন এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল, সিএসএস এর জন্য হচ্ছে সিএসএস। জাভাস্ক্রিপ্টের জন্য পড়বো জেএস থাকবে, অনেক জায়গায় জেএসএক্স পড়ি যেটা অন্যভাবে ট্রিট হয় রিয়েক্টের মধ্যে, তো জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এরকম পাইথন পিএইচপি জন্য পড়বো তো পিএইচপি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এখানে ডট সিএসএস, যে সিএসএস দিলাম ওটা সিএসএস ফাইল ওটা হিসেবে ট্রিট হবে। এবার আমি কি করব, এই জিনিসটাকে যেটা বললাম যেমন ট্যাগের নাম স্টাইল ট্যাগ লিখবো না, শুধুমাত্র এই প্রপার্টিটাকে কাট করে পেস্ট করে দিই ওখানে, স্টাইল ট্যাগটাও সরিয়ে দিলাম, এটা ইন্টারনাল ছিল, ইন্টারনালটা সরিয়ে দিলাম, আমরা রাখলাম না মনে করো সাপোজ, এটা সেভ করে দিই একটু এটাকে। এবার কি করলাম, এইখানে এসে আমরা এটা লিখে দিলাম। তো শুধু লিখে দিলে কি হয়ে যাবে, না লিখে দিলে হবে না, আমরা কি করলাম একে ডিফাইন করে দিয়েছি যে H2 কে টার্গেট করো, কারণ একটু আগে দেখলাম টার্গেট এইভাবে করতে হয়, বাই ট্যাগ নেম একটা হয়, টার্গেট করো, দেন তুমি আমাকে এটার যা যা কন্টেন্ট তার কালার তুমি রেডি করে দাও। এর মধ্যে মোর দেন ওয়ান প্রপার্টি হলে তুমি সব অ্যাপ্লাই করো, একটা কেন তুমি 10টা প্রপার্টি লেখো, 20খানা লেখো, যা প্রপার্টি থাকবে প্রপার্টির ভ্যালু সব কিন্তু ওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এইবারে আমরা এখন দেখছি যে এর যে H2 এর মধ্যে যেটা ছিল কালার রেড, সেটা কিন্তু এখন হলো না। কেন হলো না, এই জন্য হলো না যে আমরা একটু ভালো করে বুঝি, এখানে জাস্ট এক্সটার্নাল সিসিস বললাম আমরা, কিন্তু কোথাও কিন্তু ওকে এই ফাইলের মধ্যে মেনশন করে নি যে ওই ফাইলটার মধ্যে আমার এই কোডটা আছে। হয়তো এই ফাইলটা কোনো একটা ফোল্ডারের মধ্যে আছে, বা ফোল্ডারের মধ্যে ফোল্ডার তার মধ্যে ফাইল, যাই হোক না কেন ওই পাথটাকে আমরা বলতে হবে যে তুমি লোড করার সময় এই ফাইলটাকে লোড করো। দিস ইজ কল এক্সটার্নাল সিএসএস ফাইল। এর মধ্যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনের জন্য কোড লিখতে পারি, যেমন একটা লগ ইন এর জন্য একটা লগ ইন ডট সিএসএস, সাইন আপের জন্য সাইন আপ ডট সিএসএস, আরো স্ট্রাকচার হবে। তো অত না করে আমরা মেনলি একটা সিএসএস ফাইল তো বানাই মিনিমাম, যে একটা সিএসএস এর মধ্যে সমস্ত সিএসএস গুলো রয়েছে, ওখানে আমরা কিছু কমেন্ট দিয়ে দিয়ে সেকশন গুলো ডিভাইড করলাম, এটা হচ্ছে লগ ইন এর কোড, লগ ইন এর সিএসএস, এটা সাইন আপ এর সিএসএস, এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট হেডার ফুটার সিএসএস গুলো এখানে আছে। জাস্ট সিএসএস ফাইলে আসবো আমরা, এখানে হেড ট্যাগের মধ্যে আমাদেরকে ইনক্লুড করতে হবে ওই ফাইলটাকে। সিএসএস এর ফাইল অ্যাড হয় লিঙ্ক ট্যাগ দিয়ে, লিঙ্ক, যখনই লিঙ্ক তোমরা লিখবে তখন দেখবে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে যে লিঙ্ক থার্ড ওয়ান বা মেনলি বিশেষ করে থার্ড ওয়ানটাই থাকে, অন্যান্য যাই ইউজ করো কোনো অসুবিধা নেই, হয় হাতে করে লিখে দাও, না হলে যেহেতু এর মধ্যে স্নিপেট এনেবলড রয়েছে, ঠিক আছে, স্নিপেট আর টেকনিক্যালি হচ্ছে এমএড, তো আমাদেরকে এটা দিয়ে দিচ্ছে। তো আমরা বলছি যে লিঙ্ক করো সিএসএস এর জন্য, যে লিঙ্ক করবো সিএসএস এর জন্য আমাকে একটা বেসিক স্ট্রাকচার দিয়ে দিল এটা। ও বলছে লিঙ্ক ট্যাগ শুরু হয়, লিঙ্ক ট্যাগ সেলফ ক্লোজিং হয়ে যায়, এখানে ক্লোজিং ট্যাগ হয় না। লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা কি করি, লিঙ্ক ট্যাগের মধ্যে আমাদেরকে দিতে হয় এখানে যে কোন ফাইলটাকে তুমি লিঙ্ক করতে চাইছো। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা স্টাইল সিট, আরইএল মানে হচ্ছে রিলেশন, এটা কিন্তু লিখতে হবে। এটা লেখা উদ্দেশ্য হচ্ছে যে ব্রাউজার বুঝবে যে এটা হচ্ছে এর মধ্যে থেকে আমাকে ফাইলটাকে নিতে হবে। এটা ছাড়া আরো অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, টাইপ অ্যাট্রিবিউট থাকে, ওগুলো কিন্তু ম্যান্ডেট না, যে টাইপ বলতে লিখতে হয় যে এর মধ্যে এটা আমার সিএসএস ফাইল বা স্টাইল ফাইল বা স্টাইল সিট ফাইল, ওগুলো না লিখলেও চলে, কিন্তু এই দুটো ম্যান্ডেট কেন, একটা হচ্ছে ব্রাউজারকে বোঝার জন্য যেটাকে স্টাইল সিট, আর নাম্বার টু যে ফাইলটার লোকেশনটা কি, কোথেকে তুলবো ফাইলটাকে। ফাইলটার নাম কি দিয়েছিলাম আমরা, ফাইলটার নাম দিয়েছিলাম কি দিয়েছিলাম, মাই ডিজাইন আওয়ার ডিজাইন ডট সিএসএস, তো ফাইল নাম চেঞ্জ করে দিই, আওয়ার ডিজাইন ডট সিএসএস। ঠিক আছে, এটা লিঙ্ক করে দিলাম। এবার যে লিঙ্ক করে রিফ্রেশ করলাম দেখো অ্যাপ্লাই হয়ে গেল। কেন, যখনই ফাইলটা লোড হবে না এই ফাইলটাকে সে ক্যাশ করে নিল, আর এটি হচ্ছে গুড অ্যাপ্রোচ। এটা হলে কি হয় যে ব্রাউজারের মধ্যে কিন্তু এই ফাইলটা ওই টেম্পোরারি মেমোরিতে রয়ে যাচ্ছে,
আর এখানে সুবিধা কি হলো, এবার যদি মনে করো আমাকে H2 কে চেঞ্জ করতে হবে, সাপোজ H2 অনেক জায়গায় আছে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আছে, ডিফারেন্ট জায়গায় কোড লেখা আছে, তো সব জায়গায় না করে আমরা হয়তো এর মধ্যে অনেকগুলো H2 থাকতে পারতো, H2 অনেকগুলো থাকতে পারতো, তো আমি কি করলাম, অনেক জায়গায় না লিখে আমরা এখানেই চেঞ্জ করে দেবো। এখানেই আমার চেঞ্জ করলে ওটার সমস্ত H2 গুলো চেঞ্জ এখান থেকে হয়ে যাবে। তো এটা ফন্ট সাইজ দিয়ে চেঞ্জ করতে হবে, যত জায়গায় H2 থাকবে সব জায়গাতে এখান থেকে H2 চেঞ্জ হয়ে গেল। তো এটা যে গুড অ্যাপ্রোচ, যে আমরা এইভাবে, এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। তো আমরা কি বুঝলাম, দেয়ার আর থ্রি টাইপস অফ সিএসএস ইন্টিগ্রেশন উইথ আওয়ার এইচটিএমএল ফাইল। তার মধ্যে একটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেখানে এলিমেন্টের মধ্যে লিখি। নাম্বার টু হচ্ছে ইন্টারনাল সিএসএস, এইচটিএমএল এর মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে লিখি। আর নাম্বার থ্রি হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যেখানে আমরা লিঙ্ক ট্যাগের হেল্পে আমরা এইচরেফ এর থ্রুতে ফাইলটাকে লিঙ্ক করি। ঠিক আছে, শুধু মনে একটা জিনিস বলে রাখছে, পরে হয়তো তোমরা ভুলতেও পারো। সব একটু খালি মনে রাখবে যে এইচরেফ যখন আমরা ইউজ করি, ঠিক আছে, তখন আমরা মেইনলি দু জায়গাতে ইউজ করি, একটা হচ্ছে লিঙ্ক ট্যাগ আর একটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। এটা বলে রাখলাম এই জন্যই, কেন আলটিমেটলি এই ফাইলটা তো আলটিমেটলি সোর্স, যদি ভালো করে ভাবো এটা সোর্স, সোর্স ফাইল, যে কোথেকে রিড করবো, আলটিমেটলি টেকনিক্যালি আমরা সোর্স বলি যে কোনো জিনিসের সোর্স। তো দেখবে আমরা আগের দিন যে আইফ্রেম ট্যাগ করছিলাম বা গুগল ম্যাপ, সব কিন্তু সোর্স ছিল, এসআরসি অ্যাট্রিবিউট। তো সব জায়গায় কিন্তু সোর্স হয়। শুধুমাত্র একটু মনে রাখবে যে লিঙ্ক ট্যাগ যখন আমরা পড়ি তখন কিন্তু এটা কিন্তু সোর্সই, এই ফাইল থেকে তোলো, তখন বলা হয় হাইপার রেফারেন্স, মিনস এইচরেফ। এইচরেফ এখানে ইউজ হয়। আর যখন আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, তখন দেখবো ওর মধ্যে ইউজ হয় এইচরেফ। অ্যাঙ্কার ট্যাগ আর লিঙ্ক ট্যাগ বাদে সব জায়গায় ইউজ করি আমরা এসআরসি, যে সেটা বলার জন্য যাতে তুমি মনে রাখতে পারবে। ঠিক আছে, এটাও কিন্তু সোর্সই, যেখান থেকে তোলো। যে অ্যাঙ্কার ট্যাগ কাকে লিঙ্ক করবো, ওটা তো সোর্স, যেখানে লিঙ্ক করো, এখান থেকে এটাকে কল করো বা এটাকে তুমি নিয়ে যাও, কিন্তু ওটা স্ট্যান্ডার্ড। এটাকে মনে রাখার জন্য যে এই দুটো ট্যাগ ছাড়া বাকি ট্যাগ গুলো আমরা যখন আমরা ফাইল লিঙ্ক করি, যে কোন ফাইলটাকে খুলবে, কোন ব্রাউজারটাকে, কোন পেজটাকে লিঙ্ক করবে, কোন পেজটাকে ডাউনলোড করবে, কোন ইউটিউবকে লিঙ্ক করবে, সব জায়গায় কিন্তু হচ্ছে, বা কোন ইমেজটাকে তুমি দেখাবে, সব জায়গায় হচ্ছে এসআরসি। আমরা ওটা ইন্টারনাল লিখতে পারি অ্যাজ ওয়েল এস এক্সটার্নাল লিখতে পারি। ইনলাইন কিন্তু ওটা ভাবে লেখা যায় না। তো ইনলাইনটা সবসময় আমরা মাথায় রাখবো না যে ওটা একটা প্রসেস। ইনলাইনটা হচ্ছে খুব আর্জেন্ট হলে, ছোট হলে লেখা যায়, আদারওয়াইজ ইন্টারনাল না হলে এক্সটার্নাল। আর গুড অ্যাপ্রোচ হচ্ছে অ্যাজ এ ডেভেলপার সবসময় এক্সটার্নাল। তাহলে আমরা এখানে এলাম, এবার আমরা চাইছি যে H2 নাম দিয়ে আমরা করব না, আমরা একটা অন্য আইডি বা ক্লাস নিয়ে করব। তাহলে আমরা যখনই ফাংশন বলবো তখন তো বুঝবো ফাংশন প্রথমে ডিফাইন করতে হয়, দেন ওটা কল করতে হয়। মানে আমি একটা জিনিসকে বানিয়েছি, তারপর ওটা কাজে লাগাচ্ছে। সাপোজ আমরা খাবার বানিয়েছি, তারপর তো খাবো, তো প্রথমে বানাতে হবে আর খেতে হবে। তো টেকনিক্যালি বানানোটা হচ্ছে ডিফাইন করা, আর খাবারটা হচ্ছে ইনভোক করা, মিনস কল করা। তাহলে এক জায়গায় ডিফাইন করতে হবে আর এক জায়গায় কল করতে হবে। তাহলে সেম, তাহলে আমরা আইডি বলি বা ক্লাস বলি, আমাদেরকে ডিফাইন করতে হবে ফার্স্ট। ডিফাইন করি, ডিফাইন কিভাবে করতে হয়, ডিফাইন করার সময় আমাদেরকে বলতে হবে এইখানে যে সাপোজ এটা নাম, আমরা নাম দিই, যে কোনো নাম দিই, যদি H2 তো ট্যাগের নাম, আমাদেরকে যে কোনো নাম দিতে হবে। সাপোজ আইডি বলি, তারপর নাম দিলাম, এর নাম দিলাম এবিসি, আর আইডি। কিন্তু এই যে আইডি কি করে বুঝবো, ব্রাউজার কি করে বুঝবে, যখনই আমরা কোনো নাম দিয়ে ওকে ডিফাইন করছি, তার পাশে মানে তার ফ্রন্টে যদি আমরা হ্যাশ সিম্বল দিয়ে দিই, হ্যাশ, তাহলে হয়ে গেল আইডি। তো এটাকে আমরা কি করলাম, ডিফাইন করলাম। ঠিক, মানে দুভাবে হয়। সিএসএস এর মধ্যে কোড লেখার সময় আমরা বলি যে সিএসএস এর মধ্যে এটা ডিফাইন করছি, আর এইচটিএমএল এর ট্যাগের মধ্যে আমরা কল করছি। আবার উল্টো করে যদি বলা যায় যে এইচটিএমএল যখন লিখছি তখন ওখানে ডিফাইন করছি, আর সিএসএস এ কল করছি, তো এটা পুরোপুরি কনজুগেট, মানে অনেক সময় এটা ভুলে যায় অনেকে। তো জাস্ট একটা রেফারেন্স ধরতে হবে, যে আমি স্লো যাচ্ছি, তো কি করে বুঝলাম স্লো যাচ্ছি, অন্য কারো রেসপেক্টে, যে ও তো স্পিডে যাচ্ছে তো ওর রেসপেক্টে আমি স্লো। ওই রকমই যদি আমরা বলি সিএসএস কিন্তু এক্সাম্পল নিই, তো সিএসএস এর মধ্যে যখন আমরা লিখছি তাহলে ডিফাইন করলাম, আর এটাকে যখন কল করবো তখন এইচটিএমএল দিয়ে। আর এটা উল্টো হতে পারে, বলছে কিরকম, তাহলে আমরা কি করলাম, এখানে ডিফাইন করলাম একটা নাম দিয়ে, কি নাম দিয়েছিলাম, এবিসি। এবিসি তে কি হচ্ছে, কালার হচ্ছে এইটা, আর ফন্ট সাইজ হচ্ছে এইটা। এবার এর সেভ করি, তাহলে কিন্তু আমার এখন আর আসছে না, H2 ট্যাগটা ছিল ওটা কিন্তু আর নেই, শুধু H2 ট্যাগে যা ছিল আর গ্রিন লেখা ছিল ওটাই চলে আসছে। আমি ওখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিই, তাহলে বুঝতে পারবো আমরা, এটাও আমি ওখান থেকে সরিয়ে দিলাম। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকেও নিয়ে নিই এখান থেকে, আর এইগুলোকে সরিয়ে দিই, মানে এখানে কিচ্ছু রাখছি না। ঠিক আছে, এগুলোর মধ্যে কিচ্ছু রাখছি না, ইনলাইনে কিছু রাখলাম না। ইনলাইনটা হচ্ছে ফর টেস্টিং, ডিবাগিং বলতে পারি আমরা। আর এইখানে আমরা কি করলাম, এখানে এসে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিলাম। তাহলে কিছু অ্যাপ্লাই হলো না এখন, আমি সেভ করে দিয়েছি, কিছু অ্যাপ্লাই হবে না, কেন, কারণ এবিসি ডিফাইন করেছি। এবার এবিসি কে কল করবো, কোথায় কল করবো, যে কোনো জায়গায়, যে এলিমেন্টে। এবার মনে করুন যে আমার এখানে এই পি ট্যাগ ছিল, আর একটা পি ট্যাগ হতে পারতো, দুটো এক্সাম্পল বুঝলে বুঝে যাবো। হয়তো আমার এখানে H2 ছিল, আর একটা H2 হবে, তো যে কোনো জায়গায় হোক না কেন, অন্য পেজে হলে অন্য পেজে আমাকে লিঙ্ক করতে হবে, এই ফাইল লিঙ্ক ফাইলটা লিঙ্ক করতে হবে, সিম্পল। যে ফাইলে আছে ওই ফাইলে লিঙ্ক করে দিতে হবে, সিম্পল। এবার
এই পি ট্যাগ হোক বা এইচ ট্যাগ হোক, এখন যদি আমরা এখন পি ট্যাগ নিয়ে কিছু লিখতাম এর মধ্যে, এখানে এইটাকে যদি পি ট্যাগ করে দিতাম, তাহলে যতগুলো পি ট্যাগ ছিল তত জায়গায় আমরা এটা পেয়ে যেতাম। তো পি ট্যাগ যেখানে যেখানে আছে সেখানে সব নিয়ে নিয়েছে কালার, এগুলো রেড আর ফন্ট সাইজ আর ব্যাকগ্রাউন্ড কালার। তো পি ট্যাগ কটা ছিল আমার এখানে? পি ট্যাগ ছিল আমাদের এখানে দুটো। এখানে সেভ করেছি, হ্যাঁ দুটো। আমি এটা ছোট করে সাইজটাকে, দাঁড়ান একটু, 100টা অনেক বড় হয়ে যাচ্ছে, 20 করে দিই দুটোকে। হুম। তাহলে এটা উপরটা কিন্তু কাজ করেনি এখন, এটা কিন্তু ফলস, ঠিক আছে, এটা কমেন্ট করে দিলাম, এখন এটা কমেন্ট করে দিলাম, এটা কিন্তু ফলস। তাহলে এই পি ট্যাগটা কাজ করলো। এবার চাইছি আমরা যে না, সেকেন্ড পি ট্যাগটা আমার কিছু অ্যাপ্লাই হবে, সেকেন্ড পি ট্যাগ। এটা এটা বুঝলেই আমরা বুঝতে পেরে যাবো আগের কোশ্চেনটা, যে আমরা পার্টিকুলার কোনো ফাইন টিউনিং করতে কোন ট্যাগ গুলো করবো সেটা। আর মাল্টিপলও হতে পারে, মাল্টিপল ট্যাগও আমাদের কাছে হতে পারে। কিরকম? যেমন চাইছি এই পি ট্যাগটা হবে, আর এই এইচ টু ট্যাগটাও হবে। প্রথম পি ট্যাগটা দেখি যে এই পি ট্যাগটা করবো, সেকেন্ড পি ট্যাগ আমি লিখে দিই এখানে, সেকেন্ড পি ট্যাগ, এটাকে জাস্ট লিখে দিচ্ছি এখানে, সেকেন্ড, জাস্ট লিখে দিলাম বোঝার জন্য, সেকেন্ড। এইবারে যদি আমাকে এটা করতে হয়, তাহলে আমরা নাম দিয়েছি কি এখানে, এটাকে আমরা এবার কমেন্ট করে দিলাম, পি ট্যাগটাকে সরিয়ে দিলাম, এটাকে কমেন্ট করে দিলাম। এখন রান করলে কিছু আসবে না, আর এইটাকে আমরা আনকমেন্ট করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম, আনকমেন্ট অ্যাক্টিভ করে দিলাম। এইবারে যে ডল হ্যাজ এবিসি লিখেছি, আমাদেরকে বলতে হবে যেখানে অ্যাপ্লাই করছে, সাপোজ এখানে অ্যাপ্লাই করছে, এখানে বলতে হবে আইডি, আইডি ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে লিখতে হবে তার নামটা, কি নাম ছিল, এ বি সি, বা সিম্পল। এটা কি করলাম, কল করলাম, কোথায় লিখলাম, হ্যাঁ এটা কল করলাম। এবার সেভ করি, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই হয়ে গেল। কোথায় অ্যাপ্লাই হলো? সেকেন্ড লাইনে অ্যাপ্লাই হলো, কেন আমরা সেকেন্ড লাইনে আইডিটা কল করেছি। এটাই বলছিলাম যে উল্টো করে যদি বলি, এবার যদি বলি যে এইচটিএমএল লিখছি আমরা এখন আইডি ইকুয়াল টু এবিসি, তাহলে ডিফাইন করলাম, ডিফাইন করে এর মধ্যে কি প্রপার্টি আসবে সেটা এখানে আমরা প্রোভাইড করছি। তো যেভাবে বলি ওখানে ডিফাইন বলি, এখানে কল বলি, ওখানে কল বলি, ডিফাইন বলি, কিন্তু গুড অ্যাপ্রোচ হচ্ছে সবসময় যে ডেফিনেশনটা সিএসএস এ হয়, আমরা সিএসএস কে ডিফাইন করি অ্যাকচুয়ালি, আর কলটা করছি এখানে। কিন্তু অনেক সময় ইন্টারভিউতে উল্টো করে জিজ্ঞেস করো না, কনফিউজ করার জন্য। তো আলটিমেটলি প্রপার্টি যদি দেখতে হয়, প্রপার্টি হচ্ছে সিএসএস ইজ দ্য ডেফিনেশন, আর এইচটিএমএল আইডি আর ক্লাস বা ট্যাগ এন্ড আদার সিলেক্টর হচ্ছে ইনভোক করা, মিনস কল করা। এবার চাইছি আমি না এই স্টুডের মধ্যে হবে, কোনো অসুবিধা নেই, তাহলে আমরা এই আইডিয়া কল করে নিই ওখানেও, এই আইডি কে এখনো কল করে নিলাম, এটা হয়ে গেল। কিন্তু গুড অ্যাপ্রোচ না, একটা ডকুমেন্টে আইডি মাল্টিপল হওয়া উচিত না। এচটিএমএল তো করে দিল কাজ, কিন্তু এটা হওয়া উচিত না। জাভাস্ক্রিপ্টের জন্য এই আইডিটাকে সে কাজ করবে অন্য ট্যাগ নিয়ে, এটা করে কাজ করবে, তখন একই হয়ে গেল। তাহলে এইরকম যদি প্রবলেম হয়ে যায় তাহলে করা যাবে না। আমাকে যদি এই ইস্যুতেও আইডি দিতে হতো, তাহলে একটা অন্য একটা আইডি আরো বানাতে হতো, সাপোজ এটাকে বানাতে হতো অন্যভাবে, যেখানে কাজ করতাম এখানে অন্য একটা আইডি বানিয়ে নিতাম, এখানে নাম দিয়ে দিতাম এর এক্স ওয়াই জি। আর সাপোজ এই রেটটাকে সরিয়ে দিই শুধুমাত্র, তাহলে ডিফারেন্স এটা বুঝতে পারবো, এটা দিয়ে দিই, ঠিক আছে। এবার কি করবো, এখানে আমরা বলবো ওকে এবার তুমি এটা এক্স ওয়াই জি করে দাও, এক্স ওয়াই জি করে দাও, সেভ করে দাও, তো ব্লু হয়ে গেল। এটা গুড অ্যাপ্রোচ, কারণ আইডি সবসময় মাস্ট বি ইউনিক। এইচটিএমএল টা বোঝে না, এইচটিএমএল টা অ্যাপ্লাই রান করে দেবে, কিন্তু এটা হওয়া উচিত না। এবার এটা হলো বাই আইডি দিয়ে, আইডি ডিফাইন করলাম, আইডি দিয়ে কল করলাম। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে ক্লাস, যেটা অ্যাকচুয়ালি সিএসএস এর মধ্যে আমাদের করতে হয়। ক্লাস কি বলে, ক্লাস বলে প্রথমে ডিফাইন করো, সাপোজ ডিফাইন করলাম, এটা হচ্ছে আমরা নাম দিলাম, এটা হচ্ছে আওয়ার ফার্স্ট ক্লাস, মানে আওয়ার ফার্স্ট সিএসএস, আবার ফার্স্ট সিএসএস নাম দিলাম শুধুমাত্র, নাম দিয়ে কার্লি ব্র্যাকেট দিলাম, কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো কি লিখবো, আমি চাইছি এই প্রপার্টিটাই কপি করে নিই একটু আপাতত এখন, জাস্ট এটা চেঞ্জ করে দেবো একটু। এটা রেড ছিল, রেডটাকে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটা চেঞ্জ করে দিই, পিঙ্ক করে দিই, ঠিক আছে। এইবারে যে সিএসএস বললাম ডিফাইন করলাম, কিন্তু ডিফাইন যেমন বললাম আইডি হ্যাশ দিয়ে করতে হয়, তো এটা তো নাম, কিন্তু এই নামটা যে ক্লাস হিসেবে ট্রিট করবো তার জন্য ডিফাইন করার সময় বলতে হবে ওকে ডট, ওর জাস্ট সামনে লাগিয়ে দিতে হবে ডট, এটা ডিফাইন হয়ে গেল, এটা ক্লাস একটা। এইচটিএমএল বুঝে গেল যে আচ্ছা আওয়ার ফার্স্ট ক্লাস বলে একটা কোথাও ক্লাস ডিফাইন আছে, এইটাকে যদি আমরা কল করি আমাদের কোথাও এলিমেন্টে, তাহলে তুমি ওটাকে অ্যাপ্লাই করে দিও। এবারে আমরা করতে পারি যে এখানে কি লিখবো, আমার আইডি ক্লাস একসঙ্গে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ইভেন মাল্টিপল ক্লাসেস থাকতে পারে, ওটা দেখছি একটু পরে। তাহলে ক্লাস লিখলাম এখানে, সিম্পল ক্লাস ইকুয়াল টু জাস্ট নামটা, আবার ফার্স্ট সিএস যা নাম দিয়েছিলাম ওই নামটা, ওই নামটার মধ্যে যা ছিল। আচ্ছা এখানে আমি আইডিটা সরিয়ে দিয়ে আপাতত, তাহলে বুঝতে পারবো ডিফারেন্সটা এলো কিনা, এই আইডিটা, ঠিক আছে। সেকেন্ড পি তে কি হলো, সেকেন্ড পি তে হলো ক্লাস আবার ফার্স্ট সিএসএস, এটা সেভ করলাম, সেভ হয়নি মনে হয়। হ্যাঁ, তাহলে কি করলাম, আবার ফার্স্ট সিএসএস, এইটা অ্যাপ্লাই হয়ে গেলো কোথায়, এই ক্লাসটা। এইবারে আমরা যদি আরেকটা ক্লাস বানাই এখানে, সাপোজ
আমি নাম দিলাম এটা PQR, জাস্ট নাম দিচ্ছি একটা PQR নাম দিলাম। আর এখান থেকে দিচ্ছি যে এটার ফন্ট সাইজটাকে এখান থেকে কাট করে নিলাম, আর এইখানে আমি রেখে দিলাম। জাস্ট একটাই প্রপার্টি আমি নিচ্ছি, বারবার অন্য প্রপার্টি নিচ্ছে না। জাস্ট 32 পিক্সেলস দিলাম, আর এটাকে ডট দিয়ে দিলাম, ডিফাইন হয়ে গেল। কিন্তু এটা কল করে নি এখনো, তাহলে কি হবে, শুধুমাত্র ইয়েলো আর পিঙ্কটাই ডিফাইন হয়েছে। তাহলে ইয়েলো আর পিঙ্কটা ডিফাইন হয়ে গেছে, কালারটা হচ্ছে ইয়েলো আর পিঙ্কটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালার। এবার যদি আমি চাইছি এটাও অ্যাপ্লাই করবো, কোনো অসুবিধা নেই। কি নাম, PQR টাকে একসাথে কল করে দাও, এটি হচ্ছে লজিকটা। তাহলে যখন একসাথে মাল্টি ক্লাস করবো, ওই সিম্পল যে ক্লাসটা একবার লিখেছি তার মধ্যেই স্পেস দিয়ে ওই ক্লাসটা কল করে দিলাম। এবার আপনি যদি অ্যাপ্লাই করি, আমার কিন্তু ওটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার আরেকটা ক্লাস হতো, স্পেস দিয়ে জাস্ট লিখে লিখে যেতাম, সিম্পল স্পেস দিয়ে দিয়ে শুধুমাত্র আমরা ইনভোক করতাম। এটা এইভাবে লিখতে পারি, বা আরেকবার ক্লাস লিখতে পারতাম, যেটাকে বন্ধ করে দিলাম, আরেকবার ক্লাস লিখতাম। কিভাবে, এটা বন্ধ করে দিয়ে আবার ক্লাস লেখো, ক্লাস। এটা গুড অ্যাপ্রোচ না, একবার তো ক্লাস লিখে দিয়েছো, আবার তুমি ডিফাইন করবে। তো এটা লেখা যায়, HTML তো রান করে দেয়, কিন্তু নট এ গুড অ্যাপ্রোচ। একবার ক্লাস লিখে দিলাম, ওই ক্লাসটার মধ্যে যতগুলো আমি ক্লাস দিতে চাই সবগুলো। এবার মনে করুন আমার 10খানা ক্লাস রয়েছে বানানো, যে একটার মধ্যে কোনো একটা ডিজাইন হয়, একটার মধ্যে ব্যাকগ্রাউন্ড হয়, একটার মধ্যে কালার হয়। এবার চাইছি যে আমার এইটার মধ্যে সবগুলো আসবে, তো সবগুলো আরেকবার লিখতে হবে না, জাস্ট আমি ক্লাসগুলো কল করে দিলাম। এবার চাইছি কোনো বাটনের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডটা রেড হতে হবে, তো ওইটা যে যে ক্লাস লেখা আছে ওই ক্লাসটাকে বাটনের মধ্যে কল করে নিলাম। তাহলে বাটন গুলো ট্যাগ গুলো আলাদা আলাদা হয়ে গেল। আইডি কল হলো, সাপোজ আইডি থাকতো এখানে একটা, আর যদি আইডিও থাকতো এখানে, আইডি কি নাম দিয়েছিলাম এখানে, ABC, এটাও নিয়ে নিই। ঠিক আছে, ABCও নিয়ে নিই, কোনো অসুবিধা নেই। আইডি ইকুয়াল টু ABC, মানে এটাও অ্যাপ্লাই হয়ে যাবে। এবারে কে বলতে পারবো, আইডি ইকুয়াল টু ABC লিখলাম আর ক্লাস ইকুয়াল টু এটা লিখলাম, তো ABCর মধ্যে কি ছিল, ABCর মধ্যে হচ্ছে আমাদের কালার হচ্ছে রেড, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। আর এখানে যে ক্লাস নিয়েছে আমরা, আওয়ার ফার্স্ট ক্লাস, এখানে ছিল কালার ইয়েলো, আর এখানে ছিল হচ্ছে পিঙ্ক। কিন্তু অ্যাপ্লাই হয়েছে উপরেরটা। আমি যদি বলি যে এইটাকে কাট করে আমি নিচে নামিয়ে দিই, কোশ্চেন আসতেই পারে যে এখন তো বললাম আমরা ওয়াটারফল মডেলে কাজ করি, লাস্ট যেটা সেটা রান করে, আমি এটাকে নিচে লিখে দিলাম। ঠিক আছে, নিচে হোক বা উপরে হোক, আলটিমেটলি কোনটা অ্যাপ্লাই হচ্ছে, এটাই অ্যাপ্লাই হচ্ছে। এবার যদি আমি এটাকে নিচে লিখতাম, যে আওয়ার ফার্স্ট ক্লাস, এইটাকে এটা কাট করে নিচে নামিয়ে দিই, সরি এর নিচে নামিয়ে দিলাম, তাহলে ইয়েলোটা আসা উচিত লাস্টে, তাও আসছে না। তাহলে ওয়াটারফল মডেল কাজ করলো না এখানে, কেন? তাহলে আমরা একটা জিনিস কি বুঝলাম, যে প্রথম হচ্ছে যে ইনলাইন CSS এর প্রায়োরিটি সব থেকে হাই, নাম্বার 1, নাম্বার 1 প্রিন্সিপাল। নাম্বার 2 প্রিন্সিপাল, ইনলাইনের পরে ও দেখবে কিছু প্রায়োরিটির জন্য সে সিলেক্ট করবে যে কি কি আমার কাছে এখন আছে। যদি একই প্রপার্টি হয়ে যায়, যে আমাকে এক জায়গায় বলা হচ্ছে এটা করে, ওই জায়গাটা বলা হচ্ছে, তখন সে চুজ করবে এবার কি করবো। ইনলাইন বাদে, কিন্তু ইনলাইন হচ্ছে ইউনিভার্সাল, সবার প্রপার্টির আগে ইনলাইনের গুরুত্ব সব থেকে বেশি। তারপর সে দেখবে এবার কি কি আছে, আইডি আছে, ক্লাস আছে, কোনো কম্বিনেটর সিলেক্টর আছে, কোনো অ্যাট্রিবিউট সিলেক্টর আছে, কোনো আদার সিলেক্টর আছে, ও সব পরপর গুলো ও বুঝবে কি কি আছে, পরে দেখবো ওটা। তার মধ্যে যদি ইমিডিয়েটলি বলি যে ইনলাইনের পরে কে আছে, তাহলে সব থেকে প্রথম আসে হচ্ছে উইদাউট এনি ফোর্স। ফোর্স আবার পরে পড়বো, যে ওটাকে ইম্পর্টেন্ট ফোর্স বলি আমরা। ইম্পর্টেন্ট ফোর্স বাদে আমাদের বাই ডিফল্ট হচ্ছে আইডি। আইডির ইম্পর্টেন্সটা ও আগে পায়, দেন পাবে সে হচ্ছে ক্লাস। তো এটা হচ্ছে অর্ডার। একই প্রপার্টি 3 জায়গায় হয়েছে, সাপোজ বলা হয়েছে তুমি P ট্যাগটাকে রেড করো, আইডিতে বলা হয়েছে। আবার ক্লাসেও বলছি আমরা যে P ট্যাগটাকে তুমি ব্লু করো। আবার বলছি যে তুমি P ট্যাগটা সিলেক্ট করো আর ওখানে করে দাও গ্রিন। তো রেড গ্রিন ব্লু 3 জায়গাতে বললাম, এক জায়গায় বললাম P ট্যাগটা সিলেক্ট করো, এক জায়গায় বললাম P ট্যাগের মধ্যে আইডি দিয়ে সিলেক্ট করো, আর জায়গায় বললাম P ট্যাগের মধ্যে ক্লাস দিয়ে সিলেক্ট করো। তখন কিন্তু যেটা আইডি থাকবে সেটা ফার্স্ট আসবে, দেন আসবে ক্লাস, দেন আসবে ট্যাগ। এটা বাই ডিফল্ট বললাম, হ্যাঁ, দিস ইজ দ্য বাই ডিফল্ট নেচার। তাহলে আমরা একটু বুঝলাম 3 ভাবে CSS কে আমরা ইন্টিগ্রেট করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, আমরা পার্টিকুলারলি কোনো গ্রুপিং করার জন্য ক্লাস বানাতে পারি, আর এই ক্লাসগুলো যখন কল করব যে ট্যাগগুলোতে, সে তখন আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আর আমাদের কল কিভাবে করতে হয়, জাস্ট ক্লাস লিখতে হয়, আর ক্লাসের যে নাম দিয়েছি আমরা সেটা, আর মাল্টিপল হলে স্পেস দিয়ে দিয়ে চলে যাবো, নাম্বার 1। নাম্বার 2, আইডি সবসময় শুড বি ইউনিক, শুড বি থেকে বলা হচ্ছে মাস্ট বি ইউনিক। ঠিক আছে, এটা প্রসেস, যে আইডি তোমার একটাই হবে, এই P ট্যাগের আইডি একটাই, আর এই আইডিটা পুরো ডকুমেন্টের মধ্যে একটাই হওয়া উচিত। কারণ জাভাস্ক্রিপ্ট যখন কাজ করবে তখন এই আইডি নিয়ে কাজ করবে, তখন সে দেখবে এবিসি এবিসি নিয়ে কাজ করছো। এবার এবিসি দুখানা হতে পারে না, মানে কারো রোল নাম্বার তো ডুপ্লিকেট হতে পারে না, কিন্তু ক্লাস হতেই পারে, যে আমিও ক্লাস PHP লাইব্রেরির মধ্যে আছি আর ও ক্লাসের মধ্যে আছে, তো ক্লাসটা ইউনিক না সবার জন্য, কিন্তু ক্লাসটার মধ্যে যে সবাই আছে ওই প্রপার্টি গুলো সবার কিন্তু কমন। সবাই কিন্তু 8:30 ক্লাসে আসে আর 10:30 পর্যন্ত ক্লাস করে, আর অনলাইনে ক্লাস করে, সবার জন্য কমন, কিন্তু সবার কিন্তু
নামগুলো আলাদা বা নাম একই হলো, যদি আমি বলি রোল রোল নাম্বার বা মোবাইল নাম্বার বা আদার কিছু, সেগুলো কিন্তু ইউনিক। তো ওগুলো কিন্তু আমরা আইডি দিয়ে ডিনোট করবো ফর জাভাস্ক্রিপ্ট। আর যেগুলো মেন সিএসএস অ্যাপ্লাই হবে সেগুলো হচ্ছে ক্লাস দিয়ে। তো বেসিক সিলেক্টরের মধ্যে যদি যেটা বুঝিয়ে আমরা বললাম, সেটা হচ্ছে আমাদের এখানে কি কি বুঝলাম, যে তিন ভাবে আমরা এটাকে বলতে পারি। তো একটাকে বলি আমরা ইনলাইন সিএসএস, যেটা লিখি আমরা। 2 নম্বর হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেখানে আমরা স্টাইল ট্যাগের মধ্যেই প্রপার্টি লিখে দিই। আর 3 নম্বর কি বললাম, যেখানে আমরা এক্সটার্নাল সিএসএস এর একটা ফাইল বানাই, একটা নাম দিয়ে, তার নামে ডট সিএসএস, সেটাকে লিঙ্ক করে দিই। আর লিঙ্ক করার পর আমরা কি করি, এখানে কল করে নিলাম যে ফাইলটার মধ্যে, তারপর যা প্রপার্টি হবে সেগুলো হবে। এটা বুঝলাম। দেন বুঝলাম আমরা সিলেক্টরের মধ্যে দেয়ার আর টু টাইপস অফ মেজর সিলেক্টরস, একটা হচ্ছে বেসিক বা সিম্পল, আর একটা হচ্ছে অ্যাডভান্স। এটা বলার জন্য। আলটিমেটলি সিলেক্টর ওইভাবে কোথাও ভাগ নেই, কোথাও বইও পড়বে না হয়তো, বোঝার জন্য। তো বেসিক বা সিম্পলের মধ্যে হচ্ছে তিনটে পড়লাম। একটা হচ্ছে বাই ট্যাগ নেম, ট্যাগ মিনস এলিমেন্টের নাম দিয়ে, সেটা পি ট্যাগ হোক বা এটা হোক। যখন ট্যাগ দিয়ে পড়বো, এবারে এটা একটা কোশ্চেন আসতে পারে যে স্যার একসাথে কি করতে পারি, যে একটা পি ট্যাগও আছে আবার H1 ট্যাগও আছে, তখন কিভাবে করবো, তাকে আলাদা লিখবো না? এর পরে পড়ছি আমরা কিভাবে আমরা রিলেশনস করতে পারি, যে অনেকগুলো ট্যাগকে আমরা পরপর কিভাবে একসাথে একসাথে টার্গেট করবো। যেমন চাইছি আমি যে ফন্ট কালার পি ট্যাগে যেটা আছে সেটাও রেড হবে, H1 ট্যাগও রেড হবে, আবার ডিপ ট্যাগও রেড হবে, বা যে যে ট্যাগের মধ্যে লিখেছি আমরা। তাহলে প্রত্যেকবার কি আলাদা আলাদা ক্লাস বানাবো না, তখন আমরা ওই ক্লাসের মধ্যে জাস্ট কমা দিয়ে দিয়ে লিখবো। কমা দিয়ে কিভাবে লিখতে হয় সেটা এর পরেরটাই বলা আছে। তো প্রথমে বুঝলাম বাই ট্যাগ নেম, সিঙ্গেল একটা ট্যাগকে বলতে গেলে ট্যাগ নেম। আর যখনই ক্লাস ডিফাইন করে দেবো আমরা, তখন হচ্ছে ডট দিয়ে ডিফাইন করব, আর কল করব হচ্ছে ক্লাস ইকুয়াল টু এটার নাম, যেমন হাইলাইট নাম দেওয়া হয়েছে তা হাইলাইট, যা নাম দেবো আমরা তাই। আর একটা হচ্ছে আইডি। আইডি মানে হচ্ছে যখন হ্যাশ দিয়ে নামটা লিখবো তখন আইডি হয়ে গেল, কল করতে হবে আইডি ইকুয়াল টু যে নাম, যেখানে আমরা যে এলিমেন্টের মধ্যে লিখবো সেই এলিমেন্টের মধ্যে ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা ছাড়া আরেকটা হয় বেসিক সিলেক্টরের মধ্যে, যাকে বলি আমরা ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল মানে হচ্ছে কেন এটা কেন ইউজ হয়, কনসেপ্টটা এই কোশ্চেন অনেক সময় আসেও। ইউনিভার্সাল সিলেক্টর আমরা সবসময় কি করি, তিনটে প্রপার্টি আমরা মেনলি ইউজ করি। ঠিক আছে, তিনটে প্রপার্টির মধ্যে এই দুটো প্রপার্টি রয়েছে এখানে। এটা সবসময় কি হয়, একদম সিএসএস যখন লেখা শুরু হয় তার মধ্যে ফার্স্ট এই লাইনটা লিখে দিতে হয়। যখন এটা শুরু হয় একদম ফার্স্ট, তখনই এটাকে এইভাবে প্রথমে লিখে দিতে হয় এইভাবে। এর মধ্যে আরেকটা প্রপার্টি আমরা অ্যাড করি, সেটা হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এই তিনটে প্রপার্টির মানে কি বলে দিই, তাহলে পরে প্রথমে পড়বো না বুঝবো আমরা। এই তিনটেকে না লিখে দিতে হয় প্রথমে, লেখার মানটাকে। অনেকে বলে যে বাস লিখে দিতে হয়, তো লিখে দাও। দেখো লিখে দিলাম তো প্যাডিং নেই, মার্জিন নেই, কিন্তু প্যাডিং, মার্জিন বা বক্স সাইজিং আমরা কিছু অ্যাপ্লাই করিনি, তাহলে আমরা ওটা পাচ্ছিলাম কোত্থেকে? আমি যদি এটাকে করে দিই, এটাকে সরিয়ে দিই, এখন কমেন্ট করে দিলাম, সেভ করলাম, তাহলে পাচ্ছি আমরা। তাহলে কি বুঝলাম একটা জিনিস, একটা জিনিস সেটা বুঝলাম, যে যতগুলো এলিমেন্ট বাই ডিফল্ট থাকে, প্রত্যেকের বাই ডিফল্ট কিছু না কিছু সাইজ থাকে, বাই ডিফল্ট কিছু না কিছু প্যাডিং থাকে। প্যাডিং কাকে বলে, মার্জিন কাকে বলে, সাইজ কাকে বলে, ওগুলো পরে ক্লাসে বুঝবো। জাস্ট এটুকু বোঝা যে এলিমেন্ট গুলোতে আমরা ইউজ করি তার বাই ডিফল্ট কিছু প্যাডিং, মার্জিন আর কিছু তার স্পেসিং এইগুলো থাকে অলরেডি। তাহলে কি করে করবো, তো প্রথমেই আমরা বলে দিই যে ইউনিভার্সাল স্টার। স্টার মানে হচ্ছে যে সব যা ডকুমেন্টের মধ্যে আছে সবার উপর অ্যাপ্লাই হবে, মানে কোনো আইডি, ক্লাস, এলিমেন্ট না, সবার উপর। ঠিক আছে, দিস ইজ কল্ড ইউনিভার্সাল। যা যা এর মধ্যে ট্যাগ আছে অল ট্যাগের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। যে তুমি মার্জিন প্রথমে করে দেবে 0, মানে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এরপরে কোথাও মার্জিন দিই আমি, তাহলে কিন্তু হবে যে এখানে কিন্তু মার্জিন 0, পরে মার্জিন 10 করে দিয়ে 10টা অ্যাপ্লাই হবে, কিন্তু 10টা কার উপর অ্যাপ্লাই হবে, 0-র পর 10টা হবে। 0 তো রয়েছেই, কিন্তু 0 তো আর অ্যাপ্লাই হলো না, তখন 10 অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু আমি যদি মার্জিন নাও দিই, তাও একটা মার্জিন পাচ্ছিলাম। ওটা আমি না পেতে গেলে আমাকে প্রথমে বললো মার্জিন 0 করে দাও, প্যাডিং 0 করে দাও। মার্জিন প্যাডিং ক্যালকুলেশন কিভাবে হয় পরে ক্লাসে ওটা বুঝবো, জাস্ট আমি জানার জন্য বুঝলাম। আরেকটা হয় বক্স সাইজিং। বক্স সাইজিংটা একটু বলে দিই, এটা আমরা পড়বো পরের ক্লাসে। এটা লিঙ্ক করলাম এই জন্য যাতে আমরা পরের গুলোকে বুঝতে পারি যে কেন আমরা ইউনিভার্সাল লেটারটা পড়ি। বক্স সাইজিং মানে হচ্ছে যখনই আমরা কোনো কন্টেনার বানাই, আলটিমেটলি সবই তো কন্টেনার, সবই তো পাত্র, মানে সবার মধ্যে কিছু না কিছু কন্টেন্ট রাখবো। তো ওই যে পাত্রটা আছে, এবার একটা আমরা যদি অ্যাজুম করি যে একটা পাত্রের মধ্যে সাপোজ 1 কেজি আহ কিছু রাখা যায় জিনিসপত্র, বা 1 কেজি চাল রাখা যায় একটা পাত্রের মধ্যে। এবার 1 কেজি যদি পাত্রের মধ্যে চাল রাখা যায়, আমরা চাইছি যে পাত্রটার মধ্যে চাল আছে, ওই পাত্রটার মধ্যে কিছু একটা গ্যাপ বানায়। গ্যাপ মানে কিরকম, যে চালের একদম লাস্ট এজ থেকে পাত্রের মধ্যে কিছু একটা গ্যাপ বানিয়ে দিই, যাতে একটা প্যাডিং ফ্যাডিং দেবো, আমরা একটু জায়গাটাকে বড় করছি। তখন কি হবে, সাপোজ আমি চাইলাম যে ওর মধ্যে একটু 4 ইঞ্চি জায়গায় আমি একটা অ্যাড করে দিলাম। যদি 4 ইঞ্চিটা অ্যাড করবো না, আলটিমেটলি বক্সটা বড় করতে হবে। তো বক্সটার মধ্যে যে 1 কেজি চাল যে ওটাতে আসে, ওটা জায়গা নিয়ে নিয়ে বসে আছে, আমি তো ওটা কম করতে পারি না। তাহলে আমি ওর উপর যদি কোনো প্যাডিং দিই, মানে জায়গা স্পেস দিই, সেটা অ্যাড হয়ে যাবে।
আমি যদি ওর মধ্যে কোনো বর্ডার বানাই, বর্ডার মিনস কিরকম, যেটা বাড়ির এক্সাম্পল নিই, বলেছিলাম ফার্স্ট দিনে যে বাড়ির এক্সাম্পল নিই, তো বাড়িটা যে তৈরি হয় একটা আমাদের জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে যে ওয়াল দিয়ে আমরা একদম বাইরের ওয়ালটা, ওটাও কিন্তু আমাদের জায়গার মধ্যে কাউন্ট হয়। ওয়ালটা কিন্তু আমাদের প্রপার্টি ল্যান্ডের বাইরে হয় না। যদি প্রপার্টি ল্যান্ড মনে করুন সাপোজ 10 বাই 10-এর একটা প্রপার্টি ল্যান্ড আছে, 10 10 ফিট বাই 10 ফিট, ওর মধ্যে যদি আমি 5 বাই 5-এর মধ্যে বাড়ি বানাই, তা আলটিমেটলি কিন্তু 10 বাই 10-এর মধ্যেই 5 বাই 5টা হলো। আর ওই 10 বাই 10-এর মধ্যেই যদি আমি কোনো একটা ওয়াল বানাই, ওই ওয়ালটা কিন্তু ওর মধ্যেই পড়লো, ওই ওয়ালটাকে বলি আমরা অ্যাকচুয়ালি এখানে প্যাডিং। তো প্যাডিং আর আমাদের যে কন্টেন্ট যে বাড়িটা তৈরি হলো, ওই দুটোকে মিলিয়ে প্লাস একটা আমরা বর্ডার করবো, বর্ডার এক্সাম্পলটা এর মধ্যে নেই, যে বর্ডার দিই কিছু একটা, আর তারও একটা উইডথ হয়ে যায়। তো উইডথ যদি আমরা দিই একটা, আর একটা প্যাডিং দিই, আর একটা কন্টেন্ট দিই, তখন কি হবে, এবার সাপোজ এক্সাম্পল যদি নিই যে 10 বাই 10-এর কাছে আমাদের কাছে একটা জায়গা আছে, 5 বাই 5-এ বাড়ি বানিয়েছি, তারপর কিছুটা স্পেস রয়েছে, আর তারপরে একটা আমাদের একটা ওয়াল রয়েছে, তো ওয়ালটা হয়ে গেল আমাদের বর্ডার, আর ওই ওয়াল থেকে বাড়ির যে ডিস্টেন্স সেটা প্যাডিং, আর বাড়িটা হয়ে গেল কন্টেন্ট। এইবার যদি আমি প্যাডিংটাকে বাড়াই, যেমন চাইছি না আমার বাগানের জন্য এইটুকু জায়গা ছিল, জায়গাটাকে বাড়াবো, আমার জায়গা তো ফিক্সড 10 বাই 10, তার সেটাকে বড় করতে পারছে না, এটা একদম এজ ইট ইজ। আমাদের এস্টিমেলও হয় যে কন্টেনারের সাইজ তো আমার একটা 20 বাই 20 একটা জায়গা রয়েছে। তখন কি হয়, তখন দুভাবে কাজ করে এস্টিমেল। এস্টিমেল কে বলতে হয় যে তুমি, আমি যদি তোমাকে বলে দিই যে কন্টেন্ট বক্স, মানে বাই ডিফল্ট কি হয়, এটা হয় বর্ডার, না হয় কন্টেন্ট বক্স, ঠিক আছে, কন্টেন্ট বক্স, এটা বাই ডিফল্ট লেখা লেখা সমান, আমাদেরকে করতে হয় এটাকে বর্ডার বক্স। এর মানে হচ্ছে যদি আমরা এইচটিএমএল কে না বলি যে বর্ডার বক্স সাইজিং, বক্স মানে কিন্তু ওই কন্টেনারটা এলিমেন্টটা যেখানে আমরা লিখছি, ঠিক আছে, যে কোনো বক্স বানা যার যার উইডথ আর হাইট হয়, মানে ব্লক এলিমেন্ট যেটা আমরা পড়েছিলাম, যার উইডথ হাইট হয়, সেটা হয়ে গেল বক্স হয়ে গেল। তো যে বক্সের মধ্যে আমরা বানাচ্ছি কোনো একটা এলিমেন্টকে রাখছি, সেখানে যদি আমরা বলে দিই বর্ডার বক্স, এর মানে হচ্ছে যে 10 বাই 10-এর যদি কোনো একটা বাড়ি বানাচ্ছিলাম, এবার যদি আমি প্যাডিংটাকে বাড়াই, তা আমার মেন বাড়ির সাইজটা ছোট হয়ে যাবে, অটোমেটিক্যালি অটোমেটিক্যালি শ্রিঙ্ক করবে। মানে আলটিমেটলি বাড়ির সাইজ প্লাস প্যাডিং প্লাস বর্ডার, এই তিনটেকে অ্যাড করে কিন্তু সব সময় 10 বাই 10ই হবে। মানে অটোমেটিক্যালি সে ডাইনামিক্যালি চেঞ্জ করবে নিজেকে, যদি এটা করতে হয়, এটা তো করা উচিত। সাপোজ আমাদের কোনো এইচটিএমএল এ কোথাও একটা জায়গাতে একটা জায়গা আছে যেখানে আমাদের একটা ইমেজ দিতে হবে, ওই ইমেজটা জায়গা হচ্ছে 10 পিক্সেলস বাই 20 পিক্সেলস, ঠিক। এবার আমরা করলাম কি, ওটাকে ভাবলাম পরে একটা প্যাডিং দিয়ে দিই, একটু ইমেজের বাইরে একটা জায়গা থাকবে, একটু ভালো, এটা বর্ডার ফর্ডার দেবো, দেখতে ভালো লাগবে। যেই 5 পিক্সেল 10 পিক্সেল দিতে গেলাম, সঙ্গে সঙ্গে ওই বক্স থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাবে তো, কারণ ওর মধ্যে জায়গা নেই, তো জায়গাটা হচ্ছে 10 বাই 20, আর ইমেজটা 10 বাই 20 ছিল। তখন যদি আমি বলি যে এটাকে আমাকে বক্স সাইজিং বর্ডার বক্স করে দাও, তখন যেই প্যাডিং বাড়াবো বা বর্ডার দেবো, অটোমেটিক্যালি তার প্রপোর্শনেট আমার কন্টেন্ট শ্রিঙ্ক হয়ে যাবে। এটা বললাম এই জন্য যাতে এই ইউনিভার্স একটা বুঝতে পারি। তো প্রথম লাইন লেখার মানে হচ্ছে যে পুরো কন্টেন্টের মধ্যে যত এলিমেন্ট আছে, যত কন্টেনার, সব কন্টেনারটা হচ্ছে আমাদের বর্ডার বক্স। মিনস আমরা যা সাইজ বলে দেবো, উইডথ আর হাইট, ওটা ফিক্স হয়ে যাবে। ওটার পর যদি আমরা কোনো প্যাডিং দিই বা কোনো বর্ডার দিই, তাহলে কিন্তু তুমি নিজের মধ্যে অ্যাডজাস্ট করবে যাতে আমার স্ট্রাকচারটা গন্ডগোল না হয়ে যায়। এই জন্য এই তিনটে প্রপার্টিকে প্রথমে লিখে দিতে হয়, এটা বলার মানে হচ্ছে এটাই। আর লিখতে হয় কোথায়, স্টারে। স্টার মিনস সমস্ত এলিমেন্টের মধ্যে তিনটে প্রপার্টি অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা তারপরেরটা আসি। তাহলে আমরা বুঝলাম বেসিকের মধ্যে আমরা এই চারটা পড়লাম, একটা হচ্ছে আইডি, একটা ক্লাস, একটা স্টার, এই তিনটে, আর একটা ট্যাগ, টোটাল চারটে। এটাতে জাস্ট কি হয়, আমরা যখনই প্যাডিং বা বর্ডার বা মার্জিন এগুলো যখন পড়ি না, তখন একটা কি হয়ে যায় যে আলটিমেটলি মার্জিন হচ্ছে কন্টেনার টু কন্টেনার, মানে ওটা বাইরের বিষয়বস্তু, তাহলে আমাদের ওটা নিয়ে মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা হচ্ছে এখানে প্যাডিং আর বর্ডার নিয়ে। এবার যদি বর্ডার আর প্যাডিং যদি এর মধ্যে মার্জিন থাকতো, ওটাকে অনেক অনেক কনফিউজ করার জন্য লেখে ইন্টারভিউতে যে কি হবে, কিন্তু মার্জিন হচ্ছে কন্টেনারের বাইরের জায়গা, মানে আমার বাড়ি আর আপনার বাড়ির মাঝখানে যদি কোনো স্পেস থাকে, দ্যাট ইজ কল মার্জিন। তো ওটা আমার কন্টেন্টের সঙ্গে কম্পেয়ার করা যাচ্ছে না। এবার কি হয়, যে প্যাডিং হচ্ছে চারিদিকে অ্যাপ্লাই হয়, একটা বাড়ি যদি মাঝখানে থাকে চারিদিকে অ্যাপ্লাই হচ্ছে, তো লেফটও 20 পিক্সেলস, রাইটও 20 পিক্সেলস, টপ আর বটমও 20 পিক্সেলস। কিন্তু উইডথ কি হয়, উইডথ সবসময় হরিজন্টাল হয়, উইডথ তো সবসময় হরিজন্টাল হয়, মানে এক্স এক্সিস। তো এক্স এক্সিসও 20 বাঁ দিকে আর ডান দিকে 20, তো 20 20 40 হয়ে গেল। তো আলটিমেট 40 যদি কমায় 300 থেকে, তাহলে কত হলো, 260। তো 260 হয়ে যাবে এখন আমাদের উইডথ, কেন আমরা প্যাডিং বলেছি। তো প্যাডিং সবসময় চারিদিকে অ্যাপ্লাই হয়। যেন হাইট বলবো আমরা, তখনও কিন্তু দেখবো হাইটের মধ্যেও টপ আর বটমও অ্যাপ্লাই হচ্ছে। এটা যে হচ্ছে, এটা কন্টেন্ট, ঠিক আছে। এই কন্টেন্ট লেখা আছে, কন্টেন্টটা হচ্ছে আমাদের ইমেজ বা কোনো টেক্সট বা যে কোনো কিছু, এটা কন্টেন্ট। এই কন্টেন্ট আর গ্রিন কালার যে দেখতে পাচ্ছি আমরা, ওটা হচ্ছে বক্সটা, মানে আলটিমেটলি বক্সটার মেইন প্যাকিংটা, যে বর্ডার লেখা আছে গ্রিন কালারেরটা, ওটা বক্সটা। এই বক্সটা আর কন্টেন্ট যে তার মাঝখানে জায়গাটা থাকে, তাকে বলে প্যাডিং বলি।
তাহলে যে গ্রিন কালারের বক্স দেখছি ওটার বাইরে কিন্তু কিছু আমাদের নেই, ওর বাইরে হচ্ছে একটা জায়গা মার্জিন নেওয়া হয়েছে। মার্জিনটা হচ্ছে বক্সের বাইরে, মানে ওটা হচ্ছে এলিমেন্ট টু এলিমেন্ট। যেমন যদি আমরা বলি যে দুটো স্টেটের মাঝখানে যদি কোনো বর্ডার হয়, দুটো কান্ট্রির মাঝখানে যদি কোনো বর্ডার হয়, যাকে বলে নো ল্যান্ড স্কেপ বলে, নো ল্যান্ড এরিয়া কি বলে একটা, নো ল্যান্ড নো ম্যান না নো ল্যান্ড এরিয়া বলা হয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্জিন। যে ওটা ওই কান্ট্রির বাইরের জায়গা, আর ওই কান্ট্রির জন্য বাইরের জায়গা। ঠিক আছে, তো মার্জিন আমাদের এখানে এই বক্স মডেলের কোনো বিষয়বস্তু না, কিন্তু এটা অনেক জায়গায় কনফিউজ করার জন্য ইন্টারভিউতে জিজ্ঞেস করে নেওয়া হয় যে এটা কিভাবে ইম্প্যাক্ট করবে। ঠিক আছে, এইবারে এটা যদি নন টেকনিক্যালি বুঝি, যেভাবে আমরা কোনো ফ্লিপকার্টে বা অ্যামাজনে যখন কোনো মোবাইল অর্ডার দিই, এটা বেস্ট এক্সাম্পল হয়ে যায়। মোবাইল ফোন যখন অর্ডার দিই আমরা, তখন যখন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আসে, তখন দেখি আমরা একটা প্লাস্টিকের র্যাপার থাকে একটা ফার্স্ট, তার মধ্যে একটা ব্রাউন কালারের হয়তো একটা বক্স থাকে, তার মধ্যে হয়তো স্যামসাং এর ফোন, যে স্যামসাং এর মেন বক্স থাকে, তার মধ্যে ফোন থাকে। তো ওই ফোন, যে মোবাইল ফোনটা আছে ওটা কন্টেন্টটা, ওই ফোন আর তার যে বক্সটা, মানে এই গ্রিন গ্রিন কালারের বক্স, ওর মাঝখানে যে গ্যাপ থাকে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে প্যাডিংটা। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাডিং। মানে আমাদের যে মোবাইল ফোনটা আছে, আর যদি আর বক্সটাকে ধরি, মোবাইল ফোনের মানে স্যামসাং এর যে বক্সটা, তার মাঝখানে আসলে প্যাডিং থাকে। এবার ধরে নিলাম যে না, মোবাইল ফোন আর যে বক্সটা আছে মোবাইল ফোনের, ওটা অ্যাজ ইট ইজ ইকুয়াল, ধরে নিলাম কোনো ডিফারেন্স নেই, একদম ওটার মধ্যেই আছে। অনেক সময় ওই বক্সটা ফিট হয় একটা ব্রাউন বক্সে, ওই ব্রাউন বক্সের মধ্যে অনেক সময় দেখা যায় যে এয়ার বাবল থাকে, বা যদি কাগজ দিয়ে দেয় চারিদিকে যাতে ফোনটা ভেঙে না যায়, ওটা হচ্ছে তখন ওটার জন্য হচ্ছে প্যাডিং। কার রেসপেক্টে? যে ধরে নিলাম যে মোবাইল ফোন আর মোবাইলের যে ডাব্বাটা, মানে মেন ডাব্বাটা, ওটা অ্যাকচুয়াল একই, তাহলে কিন্তু তখন প্যাডিং হয়ে যাবে ওই জায়গাটা। তো আমাদেরকে রিলেট করতে হবে যে কোন বক্সের সঙ্গে আমরা রিলেট করছি, লিঙ্ক করছি। তো আলটিমেট যখন একটা কন্টেনার নিয়ে কথা বলি, তো কন্টেনার মানে হচ্ছে আলটিমেটলি হয় চাইল্ড হবে না প্যারেন্ট হবে, আলটিমেটলি আমরা আইটেমসকেই বলি সবসময়। তো আইটেমস এর মধ্যে যখন আমরা কোনো এলিমেন্ট নিচ্ছি, তো এলিমেন্টের বর্ডার বলে দেওয়া মানে হচ্ছে ওই বর্ডার পর্যন্ত সে ক্যালকুলেশনটা করবে। তো বর্ডার প্লাস প্যাডিং প্লাস কন্টেন্ট ইজ ইকুয়াল টু বক্স সাইজ। বোঝা গেল? তো বক্স সাইজ কোনটা? বক্স সাইজ হচ্ছে তিনটাকে নিয়ে। এখানে এক্সাম্পল হয়তো আছে, এগুলো আমরা পরে দেখবো, এটা দেখছি না এই মুহূর্তে। ঠিক আছে, হ্যাঁ এখানে এক্সাম্পলটা দিয়েছিলাম, যেটা বলছিলাম যে 320 যদি উইডথ হয়, তাহলে আলটিমেটলি কত হবে যদি বক্স সাইজিং আমরা কন্টেন্ট বক্স করি, মানে বর্ডার বক্স যদি না করি, তাহলে আবার প্যাডিং ছিল 10, তো 10 10 20 অ্যাড হবে, আর বর্ডার ছিল 5, তো 5 5 10 অ্যাড হবে, তাহলে কত হয়ে যাবে? 320, সাথে 20 অ্যাড হয়ে যাবে দুদিকের, আর দুদিকের বর্ডার অ্যাড হয়ে যাবে, তা 350 হয়ে যাবে। কখন? যদি আমরা এটাকে বর্ডার বক্স না করি, তখন আমাদের একটা কন্টেন্ট বক্স হয়ে গেল। তো এটা কিন্তু গুড অ্যাপ্রোচ না। তখন কি হবে যে আমাদের কন্ট্রোলটা থাকবে না, যে আমার কাছে জায়গা দেওয়া হয়েছিল 10 বাই 10-এর, আর বাড়ি বানানোর সময় দেখছি আমি যে বাড়ির বাইরে যে রোড ছিল, রাস্তা ছিল, সেটাকে কভার করে নিয়েছি। এটা তো হওয়া উচিত না। এই যে বক্স মডেলটা ইন্টারভিউতে খুব ইম্পর্টেন্ট একটা, মানে বেসিক সিএসএস এর ইম্পর্টেন্ট টপিক, মানে এটাকে না বোঝা মানে হচ্ছে যে সিএসএস টা আমরা হয়তো শুরুই করিনি এখনো। তো বক্স মডেল ইম্পর্টেন্ট। তো কন্টেন্ট বক্স হচ্ছে বাই ডিফল্ট লেখা বা না লেখা ইকুয়াল, আর যে আমরা করে দেবো বর্ডার বক্স, বর্ডার বক্স করে দেওয়া মানে হচ্ছে যে ওটাকে আমরা বলে দিলাম যে তুমি এটাকে হয়ে যাও। ঠিক আছে, দেখুন এর কিছু লেখা নেই, মানে এটা কন্টেন্ট বক্সে আছে আমরা। তো কন্টেন্ট বক্সে আছে বলেই কিন্তু এটা কিভাবে ইন্সপেক্ট করতে হয়, কিভাবে দেখতে হয়, ওটা আমরা পরে দেখবো। আজকে জাস্ট একটু পড়ে কোনো কন্টেন্ট হতে পারে, টার্গেট আমরা কাকে করছি, কারণ আমরা এইটুকু বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে যে টার্গেট যাকে করছি আমরা, দ্যাট শুড বি আ স্ট্রাকচার্ড এলিমেন্ট, মানে যার উইথ হাইট হবে তাকে করবো আমরা। তো ডেফিনেটলি ব্লক এলিমেন্টকে করবো আমরা। তো ব্লক এলিমেন্ট যে কোনো, আমরা যদি এস টু করি এখন, তো এস টুটা হয়ে যেত, কিন্তু যদি এস টু করে দাও তো এস টু হয়ে যাবে, এস টু ব্লক এলিমেন্ট। আইএমজি কিন্তু হবে না, আইএমজি ব্লক এলিমেন্ট না। ঠিক আছে, তো ডিপ ট্যাগ, এখানে ডিপ ট্যাগ অ্যাড করেছি। ঠিক আছে, তো ডিপ ট্যাগটা যেহেতু ব্লক এলিমেন্ট বলেই আমরা উইড হাইট এগুলো দিয়ে দিতে পারছি, আদারওয়াইজ কিন্তু যে এলিমেন্টের মধ্যে স্ট্রাকচার হয় না, কোনো উইড হাইট লিখলেও কাজ করবে না। মানে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে যার স্ট্রাকচার নেই, তার উইড হাইট অ্যান্ড প্যাডিং আর বর্ডার এগুলো থাকে না, কারণ স্ট্রাকচার নেই ওর। ঠিক আছে, এগুলো পরে আমরা দেখবো যখন করবো, এটা পরের ক্লাসে। আজকে জাস্ট বুঝে নিলাম এটা। সিলেক্টর মানে সিএসএস এর মধ্যে একটা ব্রিফ করে দিই কি কি করবো, একটু যদি অ্যাডভান্স হয়ে যাও, মানে সিএসএস তো নিজের মধ্যে একটু ডেপথে আছে, যখন যদি ওটাকে আমরা সাস বলি, যেটাকে সিনট্যাকটিক্যালি অসম স্টাইল সেট বলি, বা এসসিএসএস বলি। ঠিক আছে, যে ওগুলো কিন্তু একটু আলাদা, যে ওর মধ্যে একটু সিএস মানে ফ্রন্ট এন্ড ডিজাইনার হয়ে গেলাম, তখন একটু সিএসএস টাকে স্ট্রাকচার করা। আদারওয়াইজ যদি কোর সিএসএস বলি আমরা, কোর সিএসএস মানে ফ্রেমওয়ার্ক তো অন্য জিনিস হয়ে গেল, ওটা বাদে যদি বলি আমরা, তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে সিলেক্টর, নাম্বার 2 হচ্ছে ডিসপ্লে, সরি DISPLAY ডিসপ্লে, নাম্বার 3 হচ্ছে ফ্লেক্স, নাম্বার 4 হচ্ছে পজিশন। যদি এই চারটাকে আমরা বুঝে নিই, তাহলে যে কোনো সিএসএস এর অ্যান্সার করতে পারবো ইন্টারভিউয়ের কাছে, আর কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। মানে এই চারটা প্রপার্টি বুঝে নিলে আমরা সিএসএস কে যে কোনো সময়
ইন্টিগ্রেট করে কিছু পড়তে পারি, তখন তখন বুটস্ট্র্যাপ বুঝতে পারবো, টেলভিন বুঝতে পারবো। কারণ আলটিমেটলি এইটুকু কনসেপচুয়াল ক্লিয়ার থাকতে হবে যে আমরা আলটিমেটলি এইচটিএমএল এর এলিমেন্ট গুলোকে টার্গেট করছি। তো ওটাকে টার্গেট করার জন্য ফার্স্ট হচ্ছে সিলেক্টর, এটা বুঝলাম। তারপর টার্গেট করার পর কি করব, ওকে নিয়ে কিছু করতে হবে, ডিজাইন তো করবো বুঝলাম, কিন্তু ডিজাইন ছাড়া, ডিজাইন মানে কাকে বলে, ডিজাইন মানে শুধুমাত্র কালার করা না। ডিজাইনের দুটো মিনিং হয়, একটা ডেকোরেশন অন্য জিনিস, আর একটা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচারাল বিহেভিয়ার, মানে স্ট্রাকচার চেঞ্জ করা, ওটাও কিন্তু ডিজাইনের মধ্যে পড়ে। যে আমার বাড়িতে হয়তো আমার কিচেনটা এখানে ছিল, ওটাকে ভেঙে নিয়ে এরিয়া করবো, ওটা তো ডিজাইনই হলো এক রকমের। তো ওইগুলো হচ্ছে তিনটে জিনিস। এই তিনটে ডিসপ্লে, ফ্লেক্স এর পজিশন হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন করতে হেল্প করে। আর বাকিগুলো হচ্ছে আমাদের প্রপার্টির অ্যাট্রিবিউট, যে কালার, ফন্ট, বোল্ড, হ্যাঁ না ছোট মোটো জিনিসগুলো, ওগুলো বাই ডিফল্ট থাকে, ওগুলো আমরা দেখে নেবো পরে। কিন্তু মেন হচ্ছে যে একটা সিলেক্টর, আর একটা তিনটে হচ্ছে, এই চারটাই জিনিস আমরা এই আজকের ক্লাসে যেটা বুঝলাম, সিলেক্টরটা শেষ করবো একটু পরে। আর তাছাড়া আমরা ডিসপ্লে, ফ্লেক্স, পজিশনটাকে নেক্সট দুটো ক্লাস বা দুটো ক্লাসের মধ্যে, একটা ক্লাসে হবে না, দুটো ক্লাসের মধ্যে বুঝবো। আচ্ছা, তাহলে আমরা যে বেসিক ভাবে এইভাবে, তাহলে এই যে নোটগুলো রয়েছে প্লাস আমাদের যে নোটটাও আছে ওখানে, এটা দেখে আমরা একটা কনফিউজ যেন না হয়ে যায়, যে প্রথমে বললাম যে একটা বেসিক সিলেক্টর, তারপরে বলছি আবার অ্যাডভান্স সিলেক্টর। তো আলটিমেটলি বললাম যে ওইভাবে সেগ্রিগেশন থাকে না। তো এটা যদি সেগ্রিগেট করতে হয়, তাহলে একটাকে বলতে পারি আমরা সিম্পল সিলেক্টর বা বেসিক সিলেক্টর, সেটা হচ্ছে বাই ট্যাগ নেম, আইডিয়া, ক্লাস, এটা হচ্ছে একটা। আর বাকিটা পুরোটাই হচ্ছে অ্যাডভান্স সিলেক্টর। এগুলো মানে কি? অ্যাডভান্স সিলেক্টর মানে হচ্ছে, এটা বলে রাখছি যে একটা প্রজেক্টে যদি আমরা সিএসএস কে ইন্টিগ্রেট করতে হয় এক্সটার্নাল দিয়ে, যেভাবে করি না কেন, ইন্টারনাল করি বা এক্সটার্নাল করি, ম্যাক্সিমাম আমাদের ক্লাসটা ইউজ হয়। খুব কম জায়গায় হয়তো ট্যাগ, খুব কম জায়গায় হয়তো আইডি ইউজ হলো। তো যদি একটা প্রজেক্ট যদি ধরি আমরা, আর প্রজেক্টে যদি বলি যে আমরা এগুলো ইউজ করছি, তো 98% বা 95% যদি একদম সেফার সাইডে বলা হয়, তাহলে কিন্তু আমরা বেসিক সিলেক্টর দিয়েই কাজ করি। 95 to 98%, খুব রেয়ারেস্ট টু রেয়ারেস্ট হয়ে যায় 2%, 3%, কোথাও আমরা অ্যাডভান্স সিলেক্টরের কিছু ট্যাগ ইউজ করি। 2% কেন বললাম, যে কিছু কিছু জায়গাতেই আমরা কিছু একদম প্রিডিফাইন্ড অ্যাট্রিবিউট রয়েছে যেগুলো ইউজ করি ফর অ্যাডভান্স থেকে। আর কোথাও কোথাও যখন আমরা একটা গুড টু গো হয়ে যায়, একটা এক্সপার্টাইজ হয়ে যায়, যে আমরা ফ্রন্ট এন্ডে মাস্টারি করছি, তখন আমরা ওগুলোকে নিয়ে কাজ করতে পারি। তো ওগুলো যেহেতু আমাদের কোর্সেরও পার্ট না, যেহেতু ওটা একদম ফ্রন্ট এন্ড ডিজাইনিং এর পার্ট, তাও কিন্তু স্যাক অফ নলেজ আমরা এটাকে একবার করে দেখে নিই, বুঝে নিই, যাতে আমাদের কাছে নলেজ চলে আসবে, এতটা নলেজ গেইন করতে পারবো একটু যা 10 মিনিটের মধ্যে, যাতে আমরা এগুলোকে নিয়ে কাজ করতে পারবো। ওটাকে একটু প্র্যাকটিস করতে হবে, যেহেতু অ্যাডভান্স সিলেক্টর। তো অ্যাডভান্স সিলেক্টরের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, কিরকম, একটাকে বলি আমরা কম্বিনেটর, মিনস বেসড অন কম্বিনেশন। কম্বিনেশন মানে হচ্ছে যে কোনো না কোনো ডিভের সাথে এলিমেন্ট বা এলিমেন্ট টু এলিমেন্ট, বা এলিমেন্টের মধ্যে অনেকগুলো যদি আমরা চাইল্ড এলিমেন্ট থাকে, আলটিমেটলি চাইল্ড আর প্যারেন্ট থাকে, আর টেকনিক্যালি কি বললাম, যে আমরা বলি কন্টেইনার অ্যান্ড আইটেমস। তো আইটেমসকেই আমরা তো টার্গেট করব, বা টার্গেট করবো হয়তো কন্টেনারকে, যে কোনো করতে পারি। এবার হয়তো অনেকগুলো, একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো আইটেমস থাকতে পারে, যেমন দেখুন একটু আগে দেখলাম যে অনেকগুলো পি ট্যাগ ছিল, তো কোন পি ট্যাগটা করবো? তো ওখানে আমরা দেখলাম যে আইডি দিয়ে করতে পারি, আর ক্লাস দিয়ে করতে পারি, একদম গুড, ভেরি গুড, করতেই পারি। ওটা ছাড়াও আরেক ভাবে ভাবে করা যায়, মানে ওই কাজটাই, এরকম না যে কোনো অন্য কাজ হয়ে যাবে, ওই কাজটাই করবো অন্যভাবে। তখন আমরা যদি কোনো ক্লাস নাও দিই, আইডি নাও দিই, তাও কিন্তু করা যায়। ওটা কিভাবে করা যায়? তো ওইগুলো হচ্ছে একটা অ্যাডভান্স টপিক চলে আসে। তার মধ্যে একটা হচ্ছে কম্বিনেটর। কম্বিনেটরের মধ্যে কি হয়, বেস্ট অন কিছু কম্বিনেশন আমরা করতে পারি। কাকে বলি এটা বুঝি। তো কম্বিনেটর মানে হচ্ছে কিছু কম্বিনেশন, কিরকম, যে একটা হতে পারে যে গ্রুপ, গ্রুপ মানে হচ্ছে সবগুলো, যেমন সাপোজ আমার কাছে H1 ট্যাগ, H2 ট্যাগ, পি ট্যাগ, ডিপ ট্যাগ, ইমেজ ট্যাগ, অনেক ট্যাগ আছে, সবগুলোকে একসঙ্গে করে দাও, তাকে আমরা বলি গ্রুপ সিলেক্টর। এগুলো সবই এর মধ্যেই পড়ে। যেখানে কোনো একটা কম্বিনেশনের মধ্যে বিহেভ হচ্ছে বা রিলেশনশিপ চলে আসছে, সেগুলো আমরা এই কম্বিনেটরের মধ্যেই পড়ি। তো একটা হতে পারে গ্রুপ সিলেক্টর, যে সবগুলোকে গ্রুপ করে দাও। কিভাবে লিখতে হয় এগুলো ফটাফট বুঝে নিই একটু, এগুলো আমাদের নোটে কিন্তু সুন্দর করে আছে। আমি নোটটাই খুলি, এখান থেকে যে টপিক গুলোকে বুঝি আর নোটটাকে ফলো করি। সিলেক্টর, সিলেক্টর, এবার আমরা কি বললাম, তাহলে পি ট্যাগ করলাম, মানে এলিমেন্ট পড়লাম, ক্লাস পড়লাম, আইডি পড়লাম, ঠিক আছে। এবারে আমরা আসি, এর মধ্যে এদিক ওদিক করা আছে, আমি জাস্ট পয়েন্ট গুলো বলি। ফার্স্ট হচ্ছে গ্রুপ সিলেক্টর। গ্রুপ মানে হচ্ছে যে এইভাবে যে H1, H2, H3 লিখেছে, এর মানে এটা না যে শুধুমাত্র H1 ট্যাগই হয়। জাস্ট কনসেপ্টটা বুঝি। কনসেপ্টটা হচ্ছে যে কমা সেপারেটেড ভ্যালুস যদি আমরা টার্গেট করি, সেটা আইডিও হতে পারে, ক্লাসও হতে পারে। যদি আইডি হতো তো ডট দিয়ে লিখতাম, ডট H2, H2 একটা আইডি ক্লাস হতো, আর H3 যদি কোনো একটা নাম হতো, আইডি হতো, তো হ্যাশ দিয়ে লিখতাম। তো যাই লিখে না কেন, আলটিমেটলি যেগুলোকে টার্গেট করি আমরা বাই ট্যাগ নেম, বাই আইডি, বাই ক্লাস, সেইগুলোকে আমরা কি করবো, কমা দিয়ে সেপারেট করে দেবো, সিম্পল। তাহলে H1 একটা টার্গেট, H2 টার্গেট হতে পারে, H2 কোনো ক্লাস হতে পারে, কোনো আইডি, ওটা বললাম, যাই হোক না কেন, এগুলোকে বলা গ্রুপ সিলেক্টর। মিনস সবগুলো তো তুমি যা প্রপার্টি বলছো সবগুলো অ্যাপ্লাই করে দাও। হয়তো কোথাও আমার থাকতে পারতো H1 একটা ট্যাগ,
S2 হয়তো কোনো ক্লাস, S3 কোনো একটা আইডি, তার পাশে হয়তো কোনো একটা আবার ট্যাগ নেম, হয়তো কোনো ডিভ ট্যাগ, কোনো ইমেজ ট্যাগ, কোনো অ্যাঙ্কার, যা হতো সবগুলোর মধ্যে একটা প্রপার্টি, এখানে যে প্রপার্টি এক্সাম্পল দেওয়া হয়েছে একটা ফন্ট ফ্যামিলি এত দেওয়া হয়েছে, থাকতো হয়তো একটা কালার, মানে এক্সাম্পল নিচ্ছে কালার, ওই কালারটা যা যা আমরা গ্রুপ করেছি সবার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্রুপ সিলেক্টর নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট মানে হচ্ছে যে চাইল্ড এলিমেন্ট। চাইল্ড মানে কিরকম, চাইল্ড দুভাবে হয়, একটা হয় চাইল্ডকে আমরা তিন ভাবে পড়ি, ঠিক আছে। একটা হয় চাইল্ডকে বলতে পারি আমরা ডাইরেক্ট চাইল্ড। সাপোজ একটা এলিমেন্ট আছে ডিভ ট্যাগ, এবার একটা এক্সাম্পল ওখান থেকে নিয়ে আমি তাহলে বুঝতে পারবো। চাইল্ডকে আমরা তিন ভাবে পড়ি, একটা হয় ইমিডিয়েট, জাস্ট কনসেপ্টটা বুঝি আগে। একটা হয় ইমিডিয়েট, সাপোজ একটা ট্যাগের আন্ডারে পি ট্যাগ আছে, তাহলে যে ট্যাগটাকে বলছে আমার প্যারেন্ট, তার যে ইমিডিয়েটলি তার মধ্যেই আছে সেটা হয়ে গেল তার ডাইরেক্ট চাইল্ড। তো এটা একটা প্রপার্টি হতে পারে যে আমি ওই পি ট্যাগটাকে টার্গেট করবো না, শুধু বলবো মেইন ট্যাগকে যে তোমার যে ডাইরেক্ট চাইল্ড রয়েছে তাকে তুমি করো। এবার দেখা গেল ওই পি ট্যাগ ছাড়া ওর মধ্যে আরেকটা ডিভ আছে মনে করো, আবার ওই ডিভের মধ্যে একটা পি আছে, সেটা কিন্তু হবে না। তো ওটা কি বলি, ওটাকে বলি আমরা ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট মানে হচ্ছে যে একটা মেইন ট্যাগের আন্ডারে, সাপোজ একটা মেইন ট্যাগের নাম দিয়েছি যে এবিসি, ওর মধ্যে যতগুলো পি ট্যাগ আছে সবগুলোকে করো। সেটা হয়তো অন্য একটা ট্যাগের আন্ডার হতে পারে, ওই ট্যাগের মধ্যে আবার ডিপ ট্যাগ ওর মধ্যেও হতে পারে, কোনো অসুবিধা নেই। যে মেইন ট্যাগটা টার্গেট করলাম তার মধ্যে যদি সবগুলো করতে হয়, সমস্ত পি ট্যাগকে করো কিন্তু ওই ট্যাগের মধ্যে। এবার ওই ট্যাগ ছাড়া তো অন্য কোনো একটা ডিপ ট্যাগ হতে পারে এক্স ওয়াই জি, সেখানে কিন্তু অ্যাপ্লাই হবে না। তাহলে আমরা কি করবো, যে মেইন ডিপ ট্যাগ কে টার্গেট করছি তাকে ক্লাস দিয়ে দিলাম, আর ওই ক্লাস নেম দিয়ে আমি বলে দিলাম যে এর মধ্যে যা পি ট্যাগ রয়েছে তাকে করো। তখন তখন কি হয় বলতে হয়, তখন বলতে হয় স্পেস দিয়ে। স্পেস মানে কিরকম, স্পেস মানে হচ্ছে এইটা। এগুলো প্র্যাকটিক্যাল দেখবো একটা একটা করে আমরা। এখান থেকে দেখে নিই, এখান থেকে দেখে নিই, আমি এটাকে ক্লিক করি আগে। একটা হলো সিবলিং, একটা হলো ইমিডিয়েট চাইল্ড, একটা হচ্ছে ডিসেন্ডেন্ট, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে চাইল্ডকে নিয়ে কাজ করা। শুধু আমরা কম্পিউটারটা পড়ছি এখন, হ্যাঁ, জাস্ট পড়ার বোঝার জন্য বুঝে নিই একটু, তারপরে আমরা বুঝছি কি কি বললাম। তাহলে প্রথমটা হচ্ছে ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট মানে কি হয়, যেটা বললাম একটু আগে, যে মেইন ট্যাগের আন্ডারে যতগুলো থাকবে, যেমন কিভাবে লিখতে হয়, এটা সিনট্যাক্স হচ্ছে স্পেস দিয়ে। যেমন আগেরটা পড়লাম কমা দিয়ে, কমা মানে হচ্ছে সবগুলোর উপর অ্যাপ্লাই হয়ে যাবে, আর স্পেস মানে হচ্ছে যে ওই ট্যাগের মধ্যে ওই ট্যাগটা যতগুলো আছে। কি করে বুঝবো, যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলটা বুঝি। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো খুব রেয়ার ইউজ হয়, যেটা বললাম যে সব জিনিস, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা তিনটা সিলেক্টর দিয়ে করতে পারি। এটা বলছে এই জন্য, যদি কেউ কারো ইন্টারেস্ট হয় যে সিএসএস নিয়ে এগোবো, একটু সিলেক্টর নিয়ে পড়বো, তার জন্য এগুলো বলা আর কি। আদারওয়াইজ আমাদের এই কোর্সে কোথাও এগুলো কাজে খুব একটা আসে না, বা কোথাও কোড দেখলে বুঝতে পারি যাতে এটা কোন ট্যাগ, এই আন্ডারস্ট্যান্ডিং যাতে হয়ে যায়। যদি কেউ লেখে ডিপ স্পেস পি, কেউ ভাববে এটা ভুল লিখেছে, কি কমা দেয়নি। যদি এটা যদি কমা দিয়ে দিতাম আমরা, তাহলে এটা মানে কি হয়ে গেল, কমা মানে হচ্ছে ডিভ অ্যান্ড পি, দুটোকে টার্গেট করো, দুটোকে টার্গেট করো, ডিভ আর কমা পি, মানে এটা হয়ে গেল, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমাদের গ্রুপ সিলেক্টর। এটা হচ্ছে ডিপটাকে করো, পিটাকে করো। আমি রান করি তো ডিপটাকে করো, পিটাকে করো, তো ডিপের মধ্যে কি ছিল, এই ডিপের মধ্যে যা যা ছিল সব হয়ে গেল, সব মানে পুরো ডিপটাকে সিলেক্ট করে নিল। কিন্তু আমরা বলছি না, আমরা বলছি না, আমরা বলছি যে যে ডিপটা রয়েছে তার মধ্যে যে পি গুলো আছে তাকে করো। এবার দেখো যে ডিপটা কোথায় আছে, ডিপ ট্যাগটা হচ্ছে এইটা, ডিপ ট্যাগ এইটা। তো এই ডিপ ট্যাগের মধ্যে যে পি ট্যাগ গুলো আছে, এবার দেখো প্রথম দুটো পি ট্যাগকে দেখো ডাইরেক্ট, মানে এর মধ্যে পড়ছে। আবার থার্ড পি ট্যাগটা কিন্তু একটা সেকশন ট্যাগের মধ্যে আছে। তো ওটা ওটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না যে কার মধ্যে কে আছে। আলটিমেটলি যত পি ট্যাগ আছে এর মধ্যে অনেক কমপ্লেক্স স্ট্রাকচার হতে পারে, এই ডিভ, এই একটার মধ্যে ডিভ, এর মধ্যে ডিভ, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে টার্গেট করলাম মেইন ডিভটাকে, এই ডিভটা হচ্ছে আমাদের হয়ে গেল এখানে প্যারেন্ট। এই প্যারেন্টের মধ্যে যা পি থাকবে, এখানে তো ক্লাস দিতাম একটা, কোনো অসুবিধা নেই, এটা ক্লাস দিতাম কল করতাম তাও হতো। সাপোজ এখানে ক্লাস দিয়ে দিলাম, ক্লাস দিলে কিন্তু সুবিধা হয় বুঝতে। W3 স্কুলে ক্লাস দিয়ে খুব একটা করার নেই ওখানে, ক্লাস দিলাম। ক্লাস দিয়ে জাস্ট কি করলাম আমরা এখানে, কি নাম দিয়েছি, ডট এবিসি। তাহলে এই ডিপটা কি হয়ে যাবে, ডট এ বি এবিসি। ডট এবিসির মধ্যে যে পিটা আছে এখন কিন্তু আউটপুট সেমই আছে, কোনো চেঞ্জেস নেই। আমি ইয়েলোটাকে রেড করতে, তাহলে বুঝতে পারবো যে আমরা যে চেঞ্জ করলাম চেঞ্জ হলো, ওটা রেড হয়ে গেল। তাহলে এবিসির মধ্যে যে পিটা আছে, বোঝা গেল। তাহলে এবিসির মধ্যে পি থাকলে এবার কিন্তু এবিসির বাইরে তো অনেক পি ট্যাগ আছে, এই পি ট্যাগ গুলো, এটা কিন্তু হলো না। এটা যদি আমি ক্লাস দিয়ে করতাম এখন, তাহলে কিন্তু সব জায়গায় লিখতে হতো, তাহলে এইগুলোকে ক্লাস দিলাম না, কোনো অসুবিধাই নেই, আমার কোনো অসুবিধা নেই, এটা হয়ে গেল। তো এইটাকে বলা হয় ডিসেন্ডেন্ট। তাহলে একটা প্যারেন্টের আন্ডারে যেরকমই স্ট্রাকচার হোক না কেন, যদি ওর সমস্ত চাইল্ড গুলোকে যদি সিলেক্ট করতে হয়, তাহলে বলি আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর। তারপরটা হচ্ছে চাইল্ড সিলেক্টর। চাইল্ড মানে হচ্ছে ইমিডিয়েট, মানে ওর মধ্যে যেটা আছে, ওর মধ্যে যেটা আছে সেইটাই, আদারওয়াইজ তার বাইরে থাকলে কিন্তু হবে না। মানে ওই এক্সাম্পলটা যদি নিই আমরা, তাহলে এখানে ওই এক্সাম্পলটাই আছে, এটা খুলি, তাহলে দেখবো যে পরের যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে কিন্তু নেই। এবারে বুঝি এটা, তাহলে কি করলাম, ডিফ গ্রেটার দেন পি, এটা হচ্ছে চাইল্ডের সিম্বল, মানে ইমিডিয়েট চাইল্ড।
তো গ্রেটার দেন মানে হচ্ছে ডিভের মধ্যেই যে পিটা আছে, কোন পিটা? ডাইরেক্ট পি। ঠিক আছে, ইনডাইরেক্ট পি হতে পারে, যেরকম এটা এক্সাম্পল বুঝি যে ডিভের মধ্যে দুখানা পি আছে, দ্যাট ইজ কল ডাইরেক্ট। এবার দেখো এখানে সেকশন ট্যাগ আছে একটা, মানে একটা অন্য ট্যাগ হয়ে গেল, এর মধ্যেও কিন্তু পি আছে, এটা কিন্তু ডাইরেক্ট না, মানে চাইল্ড না, সিবলিং না, মানে এই পি এর এই ভাই বোন না, আলটিমেটলি এই পি এর ভাই বোন কে, যেটা এর প্যারালালি রয়েছে। তাহলে এই পি, আবার এই নিচে পি, এটাও কিন্তু একই, তো এটাও হবে, এই পিটা হবে, আর এই তিনটা পি, দুটো পি হবে, তাহলে তিনটা পি হয়েছে কেন? যে এটা বলা হচ্ছে ডাইরেক্ট চাইল্ড, মানে এই ডিভের মধ্যে যেগুলো আছে সেইগুলো। যদি এরকম কোনো প্রয়োজন পড়ে যায় যে আমি এরকম করবো, তাহলে করতে পারি। তাহলে আমাদের যদি এই পিটাকেও যদি নিতে হয় এই সেকশনের মধ্যে, তাহলে কি করব? তাহলে শুধুমাত্র এটাকে সরিয়ে দেবো, এটা শুধু স্পেস করে দিলাম, যে স্পেস করে দিলাম সবগুলো হয়ে গেল। এবার যে এই মনে না আমি এটা ওটা করবো না, এটা চেঞ্জ করে দাও, এটা করে দাও। তাই এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের, ওই জন্য বলা হয় অ্যাডভান্স সিলেক্টর। তাহলে কি বুঝলাম? এটা চাইল্ড সিলেক্টর, আর একটা হচ্ছে ডিসেন্ডেন্ট। এর মধ্যে অ্যাডজাসেন্ট অ্যান্ড সিবলিং সিলেক্টরটা খুব একটা ইউজ হয় না, এটা দেখলে একবার রান করলে বুঝতে পারবে, জাস্ট রান করবে বুঝতে পারবে। আমি যদি মেন আছে এর মধ্যে সেটা বুঝি। এটা ছাড়া যেটা আছে এখানে, কোথায় গেল অ্যাট্রিবিউট সিলেক্টরটা? দাঁড়াও, এটা কোথায় ক্লিক করেছে? হ্যাঁ, তাহলে এর মধ্যে কম্পিউটার বুঝলাম, কম্পিউটারের মধ্যে কি কি দেখলাম, যে ওর মধ্যে মেনলি ইউজ হয় ডিসেন্ডেন্ট অ্যান্ড ইমিডিয়েট চাইল্ড, তাছাড়া অ্যাডজাসেন্ট হয়, সিবলিং হয়, ঠিক আছে, এইগুলো আছে যেগুলো দিয়ে আমরা খুব ফাইন টিউনিং করতে পারি। এইটা ছাড়া আরেকটা আমরা ইউজ করি হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর, এটাও খুব জায়গায় অনেক জায়গায় ইউজ হয় অ্যাডভান্সের মধ্যে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে যেগুলো আমরা বলি না যে অ্যাট্রিবিউট লিখি, এসআরসি, এইচরেফ, ওগুলো মানে আমরা ট্যাগ সিলেক্ট করবো না। এবার মনে করি আমরা যে এসআরসি তো অনেকগুলো ট্যাগে থাকতে পারে, যে একটা হয়তো আমার আই ফ্রেমে আছে, একটা হয়তো ইমেজ ট্যাগে আছে। এবার যদি আমি সমস্ত যেখানে এসআরসি আছে যদি বলি যে ওগুলোকে ব্লু করে দাও, তাহলে আমাকে ইমেজ ট্যাগকে কল করতে হবে, আমাকে আবার আই ফ্রেমে কল করতে হবে। তখন কিন্তু না, তখন কি বলবো, তুমি এবারে অ্যাট্রিবিউট নাও, যে এসআরসি যেখানে যেখানে আছে সেইগুলো। যেমন ইনপুট বক্স, তো ইনপুটের মধ্যে আমরা দেখেছিলাম অনেক অ্যাট্রিবিউট, টাইপ ইকুয়াল টু টেক্সট, টাইপ ইকুয়াল টু এই অনেক কিছু হয়, বা নেম ইকুয়াল টু হয়। যখন আমরা ইনপুট বক্স গুলোকে যদি চেঞ্জ করতে হয়, কোনো ডিফারেন্সিয়েট করতে হয়, যেখানে পাসওয়ার্ডের ফিল্ডটা আছে সেখানে চেঞ্জ করো। তাহলে আমরা যদি আইডিও দিলাম না, পাস আমরা ক্লাসও দিলাম না, আর ইনপুট তো কল করলাম না, কারণ ইনপুট কল করলে কি হবে, যত ইনপুট সবই তো ইনপুট, ফার্স্ট নেমও ইনপুট, লাস্ট নেমও ইনপুট, পাসওয়ার্ডও ইনপুট, ওটা করা যাবে না। তাহলে আমরা জানি যে পাসওয়ার্ডের মধ্যে টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড লিখতে হয়। তাহলে আমরা টার্গেট করবো যে টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড যেখানে আছে তাকে তুমি ব্লু করে দাও, ব্ল্যাক করে দাও। যদি এরকম ফাইন টিউনিং করতে হয়, তখন বলা হয় অ্যাট্রিবিউট সিলেক্টর। কিভাবে লিখতে হয়? সিম্পল থার্ড ব্র্যাকেটের মধ্যে পাস করতে হয় তার অ্যাট্রিবিউটটা, মানে যে অ্যাট্রিবিউটের নাম সেইটা কিভাবে লিখতে হয় দেখে নিই। যেমন ট্যাগের নাম কি ছিল, এটা যদি এটাকে বুঝি, একটা বুঝলে বুঝতে পারবো। এগুলো যেহেতু বললো খুব রেয়ার ইউজ হয়, এগুলো প্র্যাকটিস করলে হয়তো তোমরা ইউজ করতে পারবে। যেমন এ ট্যাগ, এ ট্যাগ রয়েছে এখানে। তো এই ট্যাগের মধ্যে বলা হচ্ছে যেখানে আমাদের টার্গেট লেখা আছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, মানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পাস করতে অ্যাট্রিবিউট। টার্গেটটা কার মধ্যে আছে? টার্গেটটা আছে এই লাস্টের দুটোর মধ্যে, এই লাস্টের দুটোর মধ্যে টার্গেট অ্যাট্রিবিউট রয়েছে। তো এর মধ্যে যেটা অ্যাট্রিবিউট, কিভাবে সিনট্যাক্সটা কি হলো, ট্যাগের নাম, স্কোয়ার ব্র্যাকেট, তার মধ্যে অ্যাট্রিবিউট নেম, বা সিম্পল, এটা হচ্ছে আমার সিলেক্টর হয়ে গেল, যে এর মধ্যে টার্গেটটাকে চুজ করো। যদি কোথাও এসআরসি থাকতো তাহলে এর মধ্যে, সরি, এর মধ্যে থাকবে না, অন্য কোনো ট্যাগ রয়েছে, ইমেজ ট্যাগ বা আই ফ্রেম ট্যাগ বা কোথাও, ওটার মধ্যে যে এসআরসি তাকে চেঞ্জ করো। বা ইনপুট ট্যাগ, মানে সাপোজ ইনপুটের মধ্যে কোথাও টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড রয়েছে, তো এখানে এটা হয়ে যেত ইনপুট ট্যাগ। এটা যদি ইনপুট হতো, সিম্পল জাস্ট বোঝানোর জন্য বলছে, এটা ইনপুট ট্যাগ, আর এটাকে নাম দিয়ে দিতাম হয়তো এখানে টাইপ ইকুয়াল টু যেটা রয়েছে, বা টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড। এইভাবে যদি চেঞ্জ করে করে যাই আমরা, তাহলে কিন্তু আরো অনেক ফাইন টিউনিং করতে পারি। তো সেগুলো একটু বললাম অ্যাডভান্স সিএসএস, আমাদের এই সিলেবাসও নেই, আর খুব একটা পিএইচপি লারাভেলের মধ্যে এগুলো থাকে না। তো এগুলোকে যদি একটু পড়তে হয়, তো এগুলোকে একটু একটু ডেপথে যেতে গেলে এগুলোকে বারবার দেখতে হয়, পড়তে হবে, করতে হবে। এইগুলোকে ছাড়াও কিন্তু আমরা করতে পারতাম, মানে এটাকে আমি চুজ করতে পারতাম, তাহলে কি করতাম, এখানে ক্লাস দিয়ে দিতাম একটা। আমরা ক্লাস দিয়ে করতে পারি, এইভাবে না লিখে আমি চাইছি না এইভাবে লিখবো না, তো ক্লাস দিয়ে দিতাম বা আইডি দিতাম, করতেই পারতাম। কিন্তু একটা অন্য অ্যাপ্রোচ হয়ে গেল, যে আমি এখানে একটা ক্লাস দিলাম বা আইডি দিলাম, করে আমরা এখানে একটা পাস করে দিলাম, এর মধ্যে একটা আইডি বা ক্লাস পাস করে দিলাম। এখানে এটাও করতে পারতাম, যেটা একটু আগে দেখলাম, যে ক্লাস ইকুয়াল টু এবিসি, পাস করে দিলাম, এবিসিটা কল করলাম এখানে, এবিসি কে আমাকে দিয়ে দাও, তাহলে এবিসির মধ্যে যা আছে সেটা হয়ে গেল। ঠিক আছে, তো এবিসি এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, এবিসি কোথায় দিয়েছি এর মধ্যে, সরি ক্লাস লিখেছি, ডট নিয়ে নি, তো হচ্ছে অ্যাপ্লাইটা হলো না কেন, ডট এবিসি। ঠিক আছে, তোমরা কিছু বলছো না, তাহলে এটা ক্লাস দিলাম, তো এটাই করতে, এটাই করলাম আমরা, কিন্তু এটা অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি,
ডিসেন্ডেন্ট দিয়ে করতে পারি, আর যেমন অনেকগুলো স্ট্রাকচারও আমরা করতে পারি। তো ওটা খুব একটা না যে আমরা যে তিনটা সিলেক্টর বললাম বেসিক সিলেক্টর, ওটা দিয়ে সব কাজ হয়, আর ওটাই অ্যাকচুয়ালি করা উচিত। এটা হচ্ছে একদম ফাইন টিউনিং যদি করতে হয় আর খুব কম সময়ে খুব এক্সপার্টাইজ হয়ে যায়, তখন এগুলো ইউজ করলাম। কিন্তু জানার জন্য বললাম যে কম্পিউটার মানে হচ্ছে বেস্ট অন কম্বিনেশন। আর বাকি দু নম্বর হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি, অ্যাট্রিবিউটটা কিন্তু আমরা ইউজ করি যখন আমরা পরে ইনপুট দেখবো, ইনপুট ট্যাগ বুটস্ট্র্যাপ দিয়ে, তখন আমরা কিছু ওখানে ইউজ করবো। ওই জন্য বললাম যে সিএসএস এসটিএমএলটা আমরা প্রায় অনেকবার দেখবো আস্তে আস্তে। এছাড়া দূর কমানো আমরা সিলেক্টর ইউজ করি, তার একটাকে বলা হয় সিউডো ক্লাস, একটা সিউডো এলিমেন্ট। কাকে বলে একটু বুঝিনি, কোথায় ইউজ হয় ওটা বুঝিনি। সিউডো ক্লাস, তাহলে আমি যদি বলি অ্যাডভান্স সিলেক্টর যদি বলি কি কি নাম, তাহলে একটা হচ্ছে সিম্পল সিলেক্টর, বেসিক সিলেক্টর, তার মধ্যে হচ্ছে বাই ট্যাগ নেম, বাই আইডি অ্যান্ড বাই ক্লাস নেম। আর নাম্বার টু হচ্ছে অ্যাডভান্স সিলেক্টর, তার মধ্যে হচ্ছে একটা কম্বিনেশন দিয়ে বা কম্বিনেটর সিলেক্টর, একটা সিউডো ক্লাস, নাম্বার টু সিউডো এলিমেন্ট, আর নাম্বার থ্রি অ্যাট্রিবিউট সিলেক্টর। মানে এই তিনটাকে বা চারটাকে যদি গ্রুপ করে দিই তাহলে বলছি আমরা অ্যাডভান্স সিলেক্টর। এই চারটারই কাজ আমরা সিম্পল দিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই। শুধু আমাদেরকে আইডি ক্লাসগুলোকে ডিফাইন করতে হবে আর কাজ করতে হবে। সিউডো ক্লাসের মধ্যে কি হয়, সিউডো ক্লাস সিউডো এলিমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা, যে আমরা আলটিমেটলি তো এলিমেন্টকেই টার্গেট করছি। তো যে এলিমেন্টের মধ্যে আমাদের কিছু স্টেট চেঞ্জ হবে, স্টেট মানে কি রকম, স্টেট মানে কিছু আমাদেরকে সিএসএস এর মধ্যে কিছু এফেক্টের মতো দিয়ে 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 রেখেছে। ওই এফেক্ট গুলো হচ্ছে সিএসএস এর স্টেট চেঞ্জ। কিরকম স্টেট চেঞ্জ, যে আমরা সবসময় পড়েছি হোভার, জানি আমরা যে কার্সার রাখলে কিছু কালার চেঞ্জ হয়ে যায় বা কালার বোল্ড হয়ে যায়, যাই হোক না কেন, এটা একটা এফেক্ট, এটা বলা হয় হোভার এফেক্ট। তো এটা হচ্ছে সিউডো ক্লাসের একটা প্রপার্টি। তো কি কি হয়, একটা হোভার হয়, হোভার ছাড়া আরো চারটে হয়, যে চারটে বুঝে নিই কি কি হয়, এর মধ্যে আরেকটা লিখে নিই ওরা। ঠিক আছে, একটা হয় কি হয় সিনট্যাক্স, কি সিনট্যাক্স হচ্ছে ট্যাগের নাম, যে এ লেখা আছে ট্যাগের নাম, তার পাশে সিম্পল একটা কোলন। প্রথমে দেখলাম আমরা কি স্পেস দেখলাম, কমা দেখলাম, অনেক কিছু দেখলাম, এবার দেখছি কোলন। যে কোলন দি একটা কোলন, সিঙ্গেল কোলন মানে হচ্ছে সিউডো ক্লাস, আর ডাবল কোলন মানে হচ্ছে সিউডো এলিমেন্ট, মানে বোঝার জন্য। ঠিক আছে, তো সিঙ্গেল কোলন দিলাম, তারপর লিখছি লিঙ্ক, তারপর লিখলাম লিঙ্ক। এটা কিন্তু প্রপার্টি, এটা আমাদের প্রপার্টি, আমাদের না, এটা কিন্তু প্রিডিফাইন্ড, মানে যা লেখা আছে সেটা ইউজ করতে হবে। তো এই ট্যাগের মধ্যে লিঙ্ক মানে হচ্ছে যে বাই ডিফল্ট যদি কোনো ওয়েবসাইটের কোনো একটা লিঙ্ক থাকে সেটা কালার কি হয়। আরেকটা প্রপার্টি ইউজ করি আমরা, সেটাকে বলা হয় ভিজিটেড, যে একবার যদি লিঙ্কে কেউ ক্লিক করে দিয়েছে তারপর সেটা কি কালারের থাকবে। যে সাপোজ বাই ডিফল্ট ব্লু আছে, তারপর করে দিলাম ওটাকে যে ভিজিট হয়ে গেল, তুমি ওটাকে ব্ল্যাক করে দিও, বা ব্ল্যাক ছিল ব্লু করে দিও, এরকম যদি কিছু করতে হয়। এগুলো খুব আগেকার সাইটে হতো, এখনকার খুব একটা ইউজ ইউজ হয় না। যে জানার জন্য যে সিউডো ক্লাস হচ্ছে এলিমেন্টের মধ্যে স্টেট চেঞ্জ করতে। স্টেট মানে হচ্ছে অবস্থাটা, কি করে বুঝবো চেঞ্জ হয়েছে। তো একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে ভিজিটেড, একটা হচ্ছে হোভার, আর একটা হচ্ছে অ্যাক্টিভ। এই চারটা জিনিসই অ্যাপ্লাই হয় অ্যাঙ্কার ট্যাগে। তাহলে কি কোশ্চেনটা কি এভাবে বলতে পারি স্যার অ্যাঙ্কার ট্যাগ ছাড়া কি এটা অ্যাপ্লাই হয় না? না, এই কোশ্চেন এই আনসারটা ভুল। যে অ্যাঙ্কার ট্যাগে মেইনলি ইউজ হয় আমাদের সিউডো ক্লাস, মেইনলি মেজরলি। এটা ছাড়া আরেকটা ইউজ হয় যাকে বলি আমরা অন্যান্য ইনপুট বক্সের মধ্যে ইউজ হয়, যাকে বলি আমরা ফোকাস। ওটা ইউজ করি আমরা। ফোকাস মানে হচ্ছে বক্সটা অ্যাক্টিভ, যে এক্সাম্পলটা রয়েছে এখানে এইটা, এই যে ক্লিক করলাম, এই ক্লিক করলাম তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল বা লেখা চেঞ্জ হয়ে গেল, এটা ফোকাস হয়ে গেল। যে ফোকাস মানে হচ্ছে অ্যাক্টিভ, বক্সটাকে ক্লিক করলাম। তো অ্যাকচুয়ালি এই এফেক্ট গুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়, কিন্তু জাভাস্ক্রিপ্ট ছাড়াই আমরা সিএসএস দিয়ে করছি। তো সিএসএস এর এত ক্ষমতা নেই যেগুলোকে স্টেট চেঞ্জ করে দেবে, কিন্তু প্রিডিফাইন্ড কিছু মেথড ফাংশন আছে আজকের ডেটে সিএসএস এ, সেই জন্য আমরা কিছু কিছু করতে পারি। তো আলটিমেটলি সিউডো ক্লাস দিয়ে আমরা মেনলি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এগুলো ইউজ করি, এগুলোর মধ্যে খুব একটা ইউজ হয় না। কিন্তু হোভারটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, যে কোনো একটা বাটন রয়েছে, বাটনের মধ্যে হোভার করলাম, ঠিক আছে, বাটনের মতো হোভার করে আমরা চেঞ্জ করে দিলাম। তো হোভারটা আমার যে কোনো জায়গায় ইউজ হতে পারে, যে কোনো জায়গায়, কেন হোভার শুধুমাত্র অ্যাঙ্কার ট্যাগের না। কিন্তু যে প্রাইমারিলি বলি, তো প্রাইমারিলি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা লিঙ্কের প্রপার্টি, ভিজিটেড প্রপার্টি আর হোভার প্রপার্টি, অ্যাক্টিভ প্রপার্টির মধ্যে ইউজ করি। যে সেটাকে যদি দেখি হোভার বলতে কোনটা বোঝায় বা অ্যাক্টিভ বলতে কোনটা বোঝায়, ডিফারেন্সটা বুঝতে পারবো। যে প্রথমটা হচ্ছে লিঙ্ক ট্যাগ, লিঙ্ক বলতে কোনটা, যে কালার করা হয়েছে রেড, ঠিক আছে। কোথায় রেড, দাঁড়াও এটা লোড হচ্ছে। আনভিজিটেড লিঙ্ক, আনভিজিটেড লিঙ্ক, দিস ইজ এ লিঙ্ক। আচ্ছা, ক্লিক করে দিই এটা। আচ্ছা, এটা ভিজিট হয়ে গেছে বলে আমার গ্রিন দেখাচ্ছিল প্রথম থেকে, একবার পেজটা কোনোভাবে রান হয়ে গেছিল এর আগে। ঠিক আছে, অসুবিধা নেই। আমি জাস্ট এটাকে বুঝি। হোভার কি দিয়েছি আমরা, হোভার দিয়েছি হচ্ছে হট পিঙ্ক, মানে যে কোনো একটা কালার দিয়েছে। হোভার বলতে কার্সারটা রাখবো ওখানে, এই রাখা। আর এর মধ্যে একটা ইন্টারভিউ এর পয়েন্ট একটা জিনিস বলে রাখছি। অনেক সময় অনেকে বলে যে যখন আমরা মেনু বানাবো, যখন পিএইচপি পড়বো তখন মেনু মেনু বার বানাবো, মেনু বারের মধ্যে কি হবে, হোম বাটন, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তো যখন যে বাটনের মধ্যে আমরা আছি
ওটা কালার চেঞ্জ করবো। সবাই হোমের মধ্যে আছে তো হোমটা সিলেক্টেড থাকবে, এবার হোম বাটনটা হয়তো বোল্ড হয়ে গেল, হোম বাটনটা হয়তো ব্লু হয়ে গেল, যে কোনো একটা অ্যাক্টিভিটি দিলাম আর কি, বা সিলেক্টেড হয়ে গেল আলটিমেটলি। তো সেটা কে করে? সেটাকে সিএসএস করে না, সেটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট দিয়ে নিয়ে আসতে হয়, মানে আমরা ম্যানিপুলেট করি। তো কোথাও মনে করো একটা যে আমরা কোথাও একটা সিএসএস লিখে রেখেছি যে এই সিএসএস এর মধ্যে এই কালারটা রেড হবে, এটা বোল্ড হবে। এবার ওটা তো ডাইনামিক চেঞ্জ হচ্ছে, যে আমি এখানে ক্লিক করলাম তো ওই সিএসএস টা ওখানে দিয়ে দাও, ওই কাজটা সিএসএস এর ক্ষমতা নেই, ওই কাজটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট করতে হেল্প করে। ইন্টারভিউতে একটা কোশ্চেন করে দেয়, তাহলে কি এই যে অ্যাক্টিভ, মানে আমাদের ট্যাগ প্লাস অ্যাক্টিভ যে লিঙ্কে আমরা দিয়েছি, এর মানে কি? এই অ্যাক্টিভ মানে কি ওই অ্যাক্টিভ? অনেক ভুলে যায়। এই অ্যাক্টিভ মানে হচ্ছে, এটা খুব আগে ইউজ হতো, এখন ইউজ হয় না। অ্যাক্টিভ মানে হচ্ছে যে কার্সার যদি আমি ক্লিক করে রাখি, তারপর আমি কার্সার ক্লিক করছি, ক্লিক করলাম, ছাড়িনি কিন্তু ক্লিকটা, এটা হচ্ছে অ্যাক্টিভ। যে ছেড়ে দিলাম ওবার কালারটা কিন্তু অ্যাজ ইট ইজ আবার যা আছে তাই হয়ে গেল, যা আছে তাই কিন্তু হয়ে গেল। ভেজিটেবল হচ্ছে কোথায় গ্রিন, ভেজিটেবল গ্রিন হয়ে গেল। তো এটা কিন্তু অ্যাক্টিভ বলতে আবার যদি ক্লিক করে রাখি, আমি ধরে রাখি, তো কাছে ব্লু। এই অ্যাক্টিভ অন্য জিনিস। আরেকটা হচ্ছে যখন আমরা মেনু বারের মধ্যে বানাই অ্যাক্টিভ, ওটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল হয়। এটা ইন্টারভিউতে এই কোশ্চেনটা কনফিউশন করার জন্য করা হয়, যে এই অ্যাক্টিভ মানে তো ওই অ্যাক্টিভ, আলটিমেটলি দুটোই কিন্তু অ্যাক্টিভ। কিন্তু এই অ্যাক্টিভ মানে সেটা না, এই অ্যাক্টিভ হচ্ছে হাইপার লিঙ্কে যদি আমি ক্লিক করে রাখি ততক্ষণ পর্যন্ত ওই স্টেটটাকে দেখায়। কোন স্টেট? এর মধ্যে বলা হচ্ছে কালারটা ব্লু। তুমি যা যা প্রপার্টি লিখবে, এর মধ্যে যা যা প্রপার্টি লিখতো সব আসতো, এর মধ্যে ফন্ট সাইজ বড় করে দিল তাও আসতো। তারপর যেখানে রয়েছে হোভার, হোভার করলে আমার এখানে মনে করো ফন্ট সাইজ, আমার এখানে ফন্ট সাইজ আমি করতে চাইছি 50 পিক্সেলস, ফন্ট সাইজ 50 পিক্সেলস, এটাকে রান করাই 50 পিক্সেল। এবার যদি আমি হোভার করি এখানে, তাহলে এটা বড় হয়ে গেল, 50 হয়ে গেল। যে হোভারটা সরিয়ে দিলাম ছোট হয়ে গেল। তবে যা প্রপার্টি দেবো এটাই হয়, যেমন সময় আমার কোনো ওয়েবসাইটে কার্সার রাখলে ওটা একটু পপ আপ হয়ে যায়, একটু সামনে চলে আসে, বা বড় হয়ে যায়, বোল্ড হয়ে যায়। আলটিমেটলি তো সিএসএস করছে কাজটা, শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা স্টেটটাকে চেঞ্জ করাই রান টাইমে। মানে এটা কিন্তু ফিক্স হয়ে গেল। এবার যদি আমার অনেকগুলো এরকম থাকতো, তাহলে কিন্তু অ্যাক্টিভটা হতো না, যে এখানে ক্লিক করলে এটা হবে, আবার পরেরটা ক্লিক করলে ওটা হয়ে যাবে। ওটা কিন্তু ক্ষমতা সিএসএস এর নেই। সিএসএস কিন্তু কি হলো ডিজাইন পার্টটা, যে হোভার করাটা কিন্তু সিএসএস এর একটা পার্ট। এটা একটা ফোকাস হয়, যেটা এই এখানে এক্সাম্পলটা দেওয়া নেই, সেটা ওটা বললাম যেটা অ্যাডভান্সের পার্ট হয়ে যায়। যে ফোকাস মনে হচ্ছে আমার টেক্সট বক্সটা কি হবে, টেক্সট বক্সটা হয়ে যাবে অ্যাক্টিভ। টেক্সট বক্স অ্যাক্টিভ হয়ে গেল, সেটা বুটস্ট্র্যাপ যখন দেখবো, বুটস্ট্র্যাপে করার সময় ফোকাসটা আমরা পড়বো, যেহেতু এর মধ্যে খুব পড়ে আমাদের লাভ হবে না। আর বুটস্ট্র্যাপের মধ্যে যখন পড়বো তখন এই প্রপার্টিটা দেখে নেবো। তাহলে এটা হচ্ছে সিউডো ক্লাসের এগুলো জিনিসগুলো। এর মধ্যে একটা প্রপার্টি থাকে, আর একটা প্রপার্টি আমরা পড়ি, যেটা এখানে পড়লাম না এখানে, যে চিহ্ন দেখো, ওটা হচ্ছে ফোকাস, FOCUS। এর মধ্যেও কিছু লিখতে হবে, মানে এটা এটা নাম থাকবে সবাই, এটা ইনপুট বক্স, এটা ইনপুট ট্যাগ, মানে ইনপুট ট্যাগ। তো ইনপুট ট্যাগের মধ্যে ফোকাস, ইনপুট ট্যাগের মধ্যে ফোকাস মানে হচ্ছে যে ওই ইনপুট বক্সটা এখন সিলেক্টেড অবস্থায় আছে, তার ওখানে যদি আমি কিছু প্রপার্টি লিখে দিই, যে ওর ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে যাবে, ওই বর্ডার চলে আসবে, যা কিছু হোক না কেন, তাহলে কি হবে? আমি একটা লগ ইন করছি, লগ ইন করার সময় একটা আইডি পাসওয়ার্ড রয়েছে, এবার আমি যে বক্সে ক্লিক করবো সেই বক্সটা অন্যরকম দেখাবে, মানে ইউজারকে একটা ভালো দেখানোর জন্য, যে বক্সটা এখন সিলেক্টেড, যে ব্যাকগ্রাউন্ডটা হালকা হয়ে গেছে, ডিপ হয়ে গেছে কিছু একটা। তখন কি করে করবো? ওই প্রপার্টিটা কিন্তু বাই ডিফল্ট নিয়ে সিসের মধ্যে, তখন এইগুলো হচ্ছে মেথড অ্যাকচুয়ালি। তো ফোকাসটা হচ্ছে, ফোকাস মানে হচ্ছে যে ওই সেলটা অ্যাক্টিভেট হয়ে আছে। ফোকাস মানে অ্যাক্টিভেটেড, আর ব্লার মানে হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড। যে সেটুকু বুঝে রাখো, যখন জাভাস্ক্রিপ্ট যখন দেখবো তখন এই এই মেথড গুলো ওর মধ্যে অলরেডি আছে, ঠিক আছে? তো ফোকাস মানে হচ্ছে অ্যাক্টিভেট, আর ব্লার মানে হচ্ছে ডিঅ্যাক্টিভেট। তো ওই বক্সটাকে যদি সিলেক্ট অবস্থা করে কাজ করি তখন, তাহলে এই এই জিনিসগুলো কে দেয় আমাদেরকে? সিউডো ক্লাস দেয়। সিউডো এলিমেন্ট খুব রেয়ার ইউজ হয়, খুব রেয়ার, মানে ইউজই হয় না। তাও বলার জন্য বলে দিচ্ছি, যে এগুলো তো দেখবে একবার করে, মানে এগুলো বলে দিচ্ছিলাম বা বলে দিলাম ইম্পর্টেন্ট বলছি না বলে তোমরা দেখবে না তা না, তোমাদের ইনডেপথ নলেজের জন্য দেখবে, ঠিক আছে? পড়ার জন্য তো পড়া উচিত, কিন্তু এগুলো আমাদের কোথাও কাজে আসবে না, ওই জন্য এগুলোকে জাস্ট বলে দেওয়া, যাতে এগুলো পরে রিপিট না করি আমরা। সিউডো এলিমেন্ট মানে হচ্ছে, এলিমেন্ট মানে আমাদের এলিমেন্ট, ট্যাগ ট্যাগ যেগুলো বলি। এবার এলিমেন্টের মধ্যে, একটা এলিমেন্টের মধ্যে তো অনেক কিছু থাকতে পারে, যেটা আমাদের অনেকগুলো পি ট্যাগ আছে, বা অনেকগুলো আমাদের কম্পোনেন্ট রয়েছে। আমরা কি দেখলাম, যে পি ট্যাগ কে সিলেক্ট করি বা আইডি কে সিলেক্ট করি, আলটিমেটলি পুরো কন্টেন্টের মধ্যে চেঞ্জ হয়ে যায়, তাই তো হচ্ছিল, যে পি ট্যাগ এর মধ্যে সবগুলো লাল হয়ে গেল। যদি এরকম কিছু করা যেতে পারে, কিছু প্রপার্টি আমাদেরকে দেয়, যে আমরা যদি কোনো এলিমেন্টকে টার্গেট করলাম, আর ওকে বললাম তুমি একটা সিউডো এলিমেন্টের মতো বিহেভ করো, মিনস ডাবল কোলন, যে বললাম একটা ডাবল কোলন মানে হচ্ছে যে ওটাকে আমরা বলি এটা এলিমেন্ট। এই এলিমেন্ট মানে হচ্ছে যে ট্যাগটা, সব H1 ট্যাগ, H1 ট্যাগের মধ্যে যদি ওর সামনে কিছু একটা আনতে হয় ট্যাগের মধ্যে, ওই ট্যাগের সামনে একটা ইমেজ ইমেজ দিতে হয়, ইমেজ, বা কোনো একটা আইকন আনতে হয়, এরকম খুব রেয়ার, বলছে এটা ইউজ হয় না। যদি এরকম আনতে হয়, এই কন্ট্রোলটা আমাদেরকে সিউডো এলিমেন্ট দেয়। সিউডো এলিমেন্ট কিছু কিছু আমাদেরকে প্রপার্টি দিয়ে রেখেছে, যেগুলো হচ্ছে ফার্স্ট লেটার আর ফার্স্ট লাইন, ঠিক আছে? তারপর যে বিফোর,
আফটার, এইগুলো আমাদের কিছু প্রপার্টি দেখাচ্ছে। এই প্রপার্টিগুলো ইউজ করলে আমরা ওই এলিমেন্টের বিফোরে, এলিমেন্টের আফটারে অনেকগুলো লাইন থাকলে, ফার্স্ট লাইনে অনেকগুলো আম, এ থাকলে, মানে আলফাবেট থাকলে প্রথম ক্যারেক্টারটা, লাস্ট ক্যারেক্টারটা, এনএফ চাইল্ড, এরকম অনেক আরো প্রপার্টি আছে, এগুলো সব এর মধ্যে লেখেনি এরা। তো খুব রেয়ার ইউজ হয় বলে এটাকে ওরা খুব বেশি লেখেনি। ঠিক আছে, এরকম যদি কিছু প্রপার্টি আনতে হয় তখন কিন্তু আমরা এইগুলোকে চেঞ্জ করতে পারি। কিরকম, জাস্ট একটা একটা এক্সাম্পল দেখো তো বুঝতে পারবে কি করা হয়েছে। যেমন এখানে এই পি ট্যাগটা তো সব পি ট্যাগ, এই পি ট্যাগ মানে তো সব পি। দেখো মানে পি ট্যাগটা সিলেক্ট করেছি, দেখো ভালো করে মজার জিনিস, যে পি ট্যাগের মধ্যে বলা হচ্ছে এটা কি সিউডো এলিমেন্ট, বলা হচ্ছে মেথডটা অ্যাপ্লাই করো ফার্স্ট লাইন, এটা বিল্ট ইন মেথড। ফার্স্ট লাইন মানে হচ্ছে পি ট্যাগে যত লাইন থাকবে আমি শুধু ফার্স্ট লাইনটাকেই নেবো, ফার্স্ট লাইনটা কালার করবো। দেখো পি ট্যাগের মধ্যে শুধু ফার্স্ট লাইনটাই এসছে, বাকি লাইন কিন্তু আসেনি। যদি এটা না লিখতাম, আমরা এইভাবে লিখতাম, তাহলে কি হতো, সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন দেখো সব পি ট্যাগ, এই যে কন্ট্রোলটা পেলাম, ফার্স্ট লাইন, লাস্ট লাইন, ফার্স্ট ক্যারেক্টার, বিফোর, আফটার, এরকম অনেক কিছু ইউজ করা যায়। কিন্তু এটাকে এইভাবে ইউজ না করে যদি এটা আমরা এটাই করতে হতো, তো দুখানা পিটাকে লিখে দিতাম আমরা, একটা পিটাকে এক লাইন রাখতাম, পরে পিটাকে দুটো লাইন রাখতাম, আর প্রথম পিটাকের মধ্যে কোনো আইডি বা ক্লাস দিয়ে দিতাম, ওটা কিন্তু ফার বেটার হতো ফর কন্ট্রোলিং। কিন্তু এটা যেহেতু অ্যাডভান্স সিলেক্টর, কিছু কিছু ব্যাপার আছে জানা দরকার। যখন ডাবল কলন লিখে দিলাম মিনস সিউডো এলিমেন্ট হয়ে গেল, মানে এলিমেন্টের মধ্যে আমরা চেঞ্জেসটা করতে পারছি। পি একটা এলিমেন্ট, এই এলিমেন্টের মধ্যেও আমরা ফার্স্ট লাইন, লাস্ট লাইন, ফার্স্ট ক্যারেক্টার, লাস্ট ক্যারেক্টার, এনএফ চাইল্ড, এনএফ হচ্ছে অড ইভেন লাইন, এরকম অনেকগুলো প্রপার্টি আরো আছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি। তো এইগুলোকে বলা হয় সিউডো এলিমেন্ট, মানে এলিমেন্টের মধ্যে ফাইন টিউনিং। মানে একটা পি ট্যাগ, তার মধ্যে আমি ওই ট্যাগটার মধ্যে আবার অনেকগুলো লাইন থাকলে ওটার মধ্যে কন্ট্রোলটা করতে পারলাম। এইগুলো ইউজ হয় সিউডো এলিমেন্টে, খুব রেয়ারেস্ট। মানে এগুলো করাও খুব একটা উচিত না। যদি এটাই করা উচিত ছিল, মনে করি এই লাইনটি সাপোজ এটা আনতাম, যদি এটাকে নিয়ে আসতে হতো তাহলে কি করতাম, প্রথমটাকে একটা অন্য লাইনে নিয়ে যেতাম, একটা পি ট্যাগে নিয়ে নিতাম, আর পরেরটা পি ট্যাগে নিয়ে নিতাম, এটাই তো করতাম আমরা। ওটা বেস্ট হতো, ওটা ইউজ করতে সুবিধা হতো, তখন আমরা যে কোনোকে কন্ট্রোল করতে পারতাম। তো আলটিমেটলি মানে একটা ডেভেলপমেন্টের না একটা কনসেপ্ট আছে, যেটা আমি আমার মনে হয় শেয়ার করা তোমাদের সঙ্গে উচিত। কি হয়, কেন করা উচিত বলছি, যে আলটিমেটলি ডেভেলপমেন্ট বা ম্যাথামেটিক্স যাই হোক না কেন, কি হয় আলটিমেটলি আমাদের কোর্সে 6 মাসের, তো যেটা প্র্যাকটিক্যালি হয় যে আস্তে আস্তে প্রথম 1-1.5 মাস 2 মাস খুব ভালো লাগে, খুব সুন্দর করে করা যায়। যখন একটু একটু ইনডেপথ নলেজ চলে আসে, বা একটু প্রোগ্রামিং এর দিকে ঢুকে যায়, বা কিছু বোঝার জিনিস চলে আসে, তখন আমাদের কাছে অন্য কোনো কাজ থাকলে আমাদের প্রায়োরিটিটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলি। প্র্যাকটিস হয় না, টাইম হয় না, ভিডিও দেখলাম না, ক্লাসে আসলাম না, অনেকগুলো কারণ থাকতে পারে। তখন আলটিমেটলি কি হয়, এগুলোর জন্য ওই যে ডেডিকেশনটা বা যেটা বলি আমরা প্রত্যেকদিন হ্যাবিট করাটা, ঠিক আছে, ওই জিনিসটা যদি হারিয়ে যায় তখন কিন্তু আমরা আস্তে আস্তে ডেথ ভ্যালির দিকে চলে যাই। আর ডেথ ভ্যালির দিকে যাওয়া মানে হচ্ছে যে তখন যতগুলো ক্লাস মিস করেছি ওগুলোকে আর আর মেকআপ করা যায় না নিজের মতো করে। যে মনে হচ্ছে অনেকে যে 2 ঘন্টা ভিডিও তো আমি কালকে দেখে নেবো, কালকে ক্লাসটা করার পর 2 ঘন্টা ভিডিও কেউ খুঁজেও পায় না, ক্লাসটা করে নিয়ে মানে পড়ে নিয়ে কেউ করতে পারে না। এগুলো বলার মানে ছিল এটাই, যে এইগুলো যখন আমরা ইউজ করব না, যে ফার্স্ট লাইন, লাস্ট লাইন বা এগুলো করা, এগুলো করলে মানেই হচ্ছে যে সিএসএস দিয়ে ফার্স্ট লাইনকে চেঞ্জ করা হোক, কোর সিএসএস দিয়ে, বা এই ফার্স্ট লাইন লেখা হোক, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাকে এই জিনিসটাকে অ্যাচিভ করতে হবে। মানে এই এই যে এরকম দেখা যাচ্ছে প্রথম লাইনটা লাল করব আর সেকেন্ড দুটো লাইন ব্ল্যাক করব, এইটা যদি আমি করতে পারি, কিভাবে করলাম সেটা পরের নেক্সট নেক্সট লেভেল। না আলটিমেটলি আমার বলার উদ্দেশ্যটা এটাই ছিল, যে প্রথমে জিনিসটাকে তৈরি করাটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার। যে আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, আমার হয়তো লেখা হচ্ছে 20 লাইন, আমি 200 খানা লাইন লিখেছি, ইট ডাজন্ট ম্যাটার। প্রথম 200 লাইন দিয়েও যদি আমি করতে পারি, আমি তো করতে পারছি, মানে কনসেপচুয়াল আইডিয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ইনডেপ যাচ্ছি যে 200 খানা লাইনকে 20 খানা লাইনে কিভাবে কমাবো, সেটা পরের লেভেল। যদি আমার প্রথম লেভেলে ওই 200 খানা লাইনে 20 নাম্বার করতে চাই, তখন কিন্তু ডেথ ভ্যালুর দিকে আমার চলে যাবো। মানে আমার প্রথম স্টোরিটা বলার উদ্দেশ্যটাই ছিল যে প্রথমে যদি ভাবো যে হ্যাঁ তাহলে আমরা প্রথমে কাজ করি, সিউডো এলিমেন্ট নিয়ে কাজ করা শুরু করে দিই, তখন কিন্তু এরকম যে সব জায়গায় করি আমরা, তাহলে কিন্তু ডেথ ভ্যালির কাছে আমরা চলে যাবো আস্তে আস্তে। তো ফার্স্ট কোশ্চেনটা হবে এটা, যে এইটা কি আনতে পারবো, করতে পারবো, অ্যান্সারটা ইয়েস আর নো হবে। যে আমি যদি করতে পারি তাহলে আমি প্রথমে এটা আইডি নিয়ে নেবো, কাজ কাজ করে নিলাম। এবার নেক্সট কোশ্চেনটা হবে যে এটা কি এইভাবে আইডি ক্লাস ছাড়া কি করতে পারবো। যেমন দেখো এখানে কোনো আইডি নেই, কোনো আইডিও নেই, ক্লাসও নেই। মানে এই কোশ্চেন ইন্টারভিউতে আসে যে উইদাউট সিলেক্টিং বা উইদাউট ডিফাইনিং এনি আইডি আর ক্লাস, ইউজিং অনলি ট্যাগ নেম, ক্যান ইউ কন্ট্রোল দ্য ফার্স্ট লাইন আউট অফ মাল্টিপল লাইন। যদি কোশ্চেনটা আসে তাহলে কিন্তু হয়তো আবার বলবো না, করতে পারবো না, আমাদেরকে তখন সিউডো এলিমেন্টে হেল্প নিতে হবে। কিন্তু এর মানে এটা না যে আমি আমার প্রজেক্টে বা আমাদের অ্যাপ্লিকেশন আমাকে এইভাবে করতে হবে, আমাকে ওখানে কেউ আটকাচ্ছে না। আমরা কিন্তু তখন বেসিক সেক্টর দিয়ে কাজটা করবো, যাতে এটা অ্যাচিভ করে নিলাম, আমাদের অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাচ্ছে। এবার তুমি ফাইন টিউনিং এর জন্য সারা জীবন ইনভেস্ট করো, তাতে কোনো অসুবিধা নেই। এটা বলার উদ্দেশ্য হবে এটাই ছিল যে যে কোনো জিনিসকে, লগ ইন পেজ হোক, সাইন আপ পেজ হোক, লগ আউট পেজ হোক, এনিথিং হোক,
যাদের যেমন করতে সুবিধা, কমফর্টেবল জোন। কেউ যদি বলে স্যার আমার তো খুব ভালো লাগলো যে ওইটাই, যে প্রথম যেটা সিলেক্টর দেখালেন প্রথম তিনটে, ওটা দিয়েই করো। মানে এটা একদম ভেবো না যে আমি কম্বিনেটর সিলেক্টর, সিউডো ক্লাস, সিউডো এলিমেন্ট, অ্যাট্রিবিউট, আমার কাছে এগুলো সবার নোট আছে ডেপথে, যদি এটা করছি না। তাহলে সিলেক্টর বুঝলাম আমরা। এবার সিলেক্টর ছাড়া 5 মিনিটের মধ্যে বুঝে নিয়ে আমরা একটা প্রেসিডেন্স বুঝে নিই, একটা কনসেপ্ট বুঝে নিই। তাহলে নেক্সট ক্লাসে আমরা আর সিলেক্টর নিয়ে পড়বো না। সিলেক্টর নিয়ে পড়বো বলতে সেগুলো থিওরি পড়বো না, প্র্যাকটিক্যাল করতে করতে সব ওগুলো ইউজ করবো আমরা আলটিমেটলি, যে বুটস্ট্র্যাপ করবো। ঠিক আছে, আমার যে ছোট্ট কনসেপ্ট বুঝে নিই আমরা। বক্স সাইজিংটা থিওরি বুঝে গেছি, এগুলো সব প্র্যাকটিক্যালের পার্ট। যখন আমরা কাজ করব তখনই সব এগুলো বুঝবো, আলটিমেটলি এগুলো সব কাজ করার সময় বোঝা যায়, এখন বোঝাটা যাবে না। যে দুটো কনসেপ্ট বুঝিনি 10 10 মিনিটের মধ্যে, 10 মিনিট না 5 মিনিটে লাগবে। একটা হচ্ছে এগুলো সব পড়ার, এগুলো বোঝার জন্য, এগুলো সব প্র্যাকটিক্যালি ইউজ হয় বোঝার জন্য। যেন দেখলাম সিএসএস হচ্ছে আমাদের ডিজাইন করার জন্য ইউজ হয়। তাহলে আলটিমেটলি যে ডিজাইন যখন করবো, যখনই কোনো স্ট্রাকচারাল আসবে, স্ট্রাকচার মানে হচ্ছে উইড হাইট এগুলো থাকবে, যখনই এরকম কিছু চলে আসবে তখন তোমাকে একটা মেজারমেন্ট টুল দিতে হবে, যে মাপতে হবে যে কতটা হাইট, কতটা উইডথ, কতটা বর্ডার, কতটা মার্জিন, কতটা। যখনই কিছু এরকম আসবে যার একটা মেজারমেন্ট আছে কতটা, সেটা কিভাবে বুঝবো আমরা? তো সিএসএস এ তিন ভাবে, মেজরলি তিন ভাবে, ইন্টারভিউতে বললে তিন ভাবে, আর নন টেকনিক্যালি বললে দু ভাবে বলা যায়। যে দেয়ার আর মেজরলি টু টাইপস অফ ইউনিটস, যে ইউনিট দিয়ে আমরা সিএসএস লিখি, যেখানে স্ট্রাকচারের মানে যেখানে ভ্যালু দিতে হয় বা স্ট্রাকচারাল দিতে হয় সেখানে। কি কি? একটা বলে অ্যাবসলিউট ইউনিট, একটা বলা হয় রিলেটিভ ইউনিট। এটা অ্যাকচুয়াল অ্যান্সার, স্পেশাল ইউনিটটা যদি পড়ার থাকলে তোমরা পড়ে দেবেন, ওটার মধ্যে দেওয়া আছে। অ্যাবসলিউট মানে হচ্ছে যেখানে আমরা যে ইউনিটটা বলে দিচ্ছি, ভ্যালু বলে দিচ্ছি সেটাই। যেমন 1 কেজি যদি আমরা নন টেকনিক্যালি বলি, বা 2 কেজি, বা 1 লিটার, বা 2 লিটার, 1 মিটার, এগুলো অ্যাবসলিউট। মানে এটার কোনো কারোর সাথে রিলেশন নেই, যে তোমার সাথে আমার হাফ, না তোমার আমার ডবল, কিছু নেই, মানে এটা অ্যাবসলিউট হয়ে গেল। তো অ্যাবসলিউটের মধ্যে অনেকগুলো ইউনিট এইচটিএমএল এর ব্রাউজার সাপোর্ট করে। তার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে পিক্সেলস, যেটা খুব ইম্পর্টেন্ট, আর এটাই আমরা ইউজ করি ইন জেনারেল। ঠিক আছে, পিক্সেলস মানে কোনগুলো? যে নাম্বার অফ ডটস। ডটস বলতে কোনগুলো যেগুলো আমরা স্ক্রিনের মধ্যে দেখি, যে 800 বাই 600 বলি আমরা, রেজলিউশন যেটা বলি আমরা, রেজলিউশনটাই হচ্ছে অ্যাকচুয়ালি পিক্সেলস দিয়ে হয়। ওটা যদি টেকনিক্যালি বুঝি তাহলে এটা থিওরিতে এগুলো এই নোটটা পড়বে, সব লেখা আছে। জাস্ট আমি ইম্পর্টেন্ট যেগুলো বলে দিচ্ছি, যে 1 ইঞ্চ যদি নিতে হয় তো 1 ইঞ্চের মধ্যে 96টা ডট থাকে, বাইরের থিওরি বলছে এগুলো। ঠিক আছে, 96টা ডট নিয়ে একটা ইঞ্চ তৈরি হয়। তো যদি 32 ইঞ্চির কোনো টেলিভিশন হয় বা 14 ইঞ্চির কোনো মনিটর হয়, তাহলে হিসেব করতে পারবো আমরা। কিন্তু ওগুলো হিসেব হচ্ছে পরের পার্ট, পড়ার জন্য। তাহলে আবার পিক্সেলস, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টের পিকাস এতগুলো সাপোর্ট করে ব্রাউজারে। কিন্তু স্ট্যান্ডার্ড যেটা ইউজ করি আমরা ইন জেনারেল অ্যাবসলিউটের মধ্যে, সেটা হচ্ছে পিক্সেল। যে একটা লিখছো না 100 পিক্সেল, মানে 100টা ডট। 800 পিক্সেল যদি পুরো স্ক্রিনের সাইজ হয় উইড, তাহলে 800 মানে পুরোটাই। যদি 400 বলি তাহলে হাফ স্ক্রিন, 200 বলি তো 1/4। তো ওইভাবে আমরা বুঝে নিতে হবে কতগুলো স্ক্রিনে ডট আছে, সেই হিসেবে আমরা কাজটা করি। তো মেনলি হচ্ছে পিক্সেল হচ্ছে অ্যাবসলিউট ইউনিট, যেটা লিখতে হয় পিএক্স দিয়ে, সিম্বল হচ্ছে পিএক্স। তো 100 পিএক্স, 200 পিএক্স। ঠিক আছে, আরেকটা হচ্ছে রিলেটিভ ইউনিটস। রিলেটিভ মানে হচ্ছে যে ওকে কিছু বলবো না, ও কারোর কাছ থেকে কম্পেয়ার করবে। কার কাছ থেকে? সবসময় মনে রাখবে কম্পারিজনটা হয় প্যারেন্টের থেকে। মানে যে কোনো মানে টেকনোলজিক্যালি যখন আমরা কাজ করি, সবসময় প্যারেন্টকেই সে ইনহেরিট করে। তো প্যারেন্ট হতে পারে তার ইমিডিয়েট কোনো একটা ডিভ, এটা হতে পারে। আবার ইমিডিয়েট ছাড়া আরেকটা হয় প্যারেন্ট, যাকে বলি আমরা বডি, মানে মিনস পুরো রুট যাকে বলি। তো রুটটাকে সে ইনহেরিট করবে না বডি এ করবে, এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে যায় রিলেটিভের ক্ষেত্রে। এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করার সময়, যে আমরা জানি সবসময় যখনই কোনো ডিপকে বললাম আর তার মধ্যে কোনো চাইল্ড রয়েছে, তো চাইল্ড তো ইনহেরিট সবসময় ডিপ থেকে করবে, তার ইমিডিয়েট ডিপ থেকে। কিন্তু কোন সময় সে রুটকে ইনহেরিট করে, কখন করে? তখন অ্যান্সারটা হচ্ছে যে আলটিমেটলি আমরা যখন রিলেটিভ বলি তখন বলি পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কার? ইমিডিয়েট প্যারেন্টের। সাপোজ একটা ডিভ মানে একটা কন্টেনার আছে, বাক্স আছে, ওই বাক্সটার প্যারেন্ট হচ্ছে নাম হচ্ছে ক্লাস এবিসি। এখন ক্লাস বললে অসুবিধা নেই, তো ক্লাস সব বুঝতে পারছো, ক্লাস কোনটাকে বলে, আইডি কোনটাকে বলে। তার ক্লাস হচ্ছে এবিসি। এবিসি ক্লাসের মধ্যে একটা ডিভ আছে, আর এবিসি যে মেইন ক্লাস তাকে বলা হয়েছে তোমার সাইজ হচ্ছে 100 পিক্সেলস, আর তার যে আইটেম তাকে বলা হচ্ছে 50%। এর মানে কত হবে? 100-এর হাফ হয়ে যাবে, কারণ ও ইনহেরিট করবে তার প্যারেন্টকে। যখন পার্সেন্টেজ বলবো আমরা তখন কাকে ইনহেরিট করবে? তার ইমিডিয়েট প্যারেন্টকে অটোমেটিক্যালি। এটা ছাড়া আরো দু রকমের হয় ইউনিট ইউজ করি আমরা, একটা বলা ইএম মিনস এলিমেন্ট, আর একটা আরইএম মিনস রুট এলিমেন্ট। তো এলিমেন্ট রুট এলিমেন্ট মানে কি? এলিমেন্টও একই, মানে যেটা পার্সেন্টেজ বললাম ওটা পার্সেন্টেজ হিসেবে, আর ইএম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন হিসেবে। ইএম হচ্ছে ও নিজের প্যারেন্টকে ইনহেরিট করবে কিন্তু মাল্টিপ্লাই করবে। কিরকম? সাপোজ যদি আমার ডিভ প্যারেন্ট হয় 100 পিক্সেলস, আর আমি চাইল্ডকে বলছি 2 ইএম, এর মানে 200 হয়ে গেল, সে বা দুগুণ করে দিল। বা 3 ইএম, তো 3 গুণ হয়ে গেল। যদি বলো হাফ ইএম মানে 0.5 ইএম, তো 50% হয়ে গেল। তো ওখানে আর পার্সেন্টেজ বলি না, মাল্টিপ্লাই করে বলি। তো 1 ইএম মানে 100%, যা আছে তাই। ইএম হচ্ছে ইনহেরিট করবে তার ইমিডিয়েট প্যারেন্টকে,
কিন্তু আরইএম যদি লিখে দিই, আরইএম হচ্ছে সে ইনহেরিট করবে হচ্ছে বডিকে, মানে রুটকে। যে রুটের মধ্যে আমরা কোথাও লিখে রেখেছি স্টার দিয়ে, বডির মধ্যে কোথাও যে ফন্ট সাইজ মনে করো 100 পিক্সেলস, আর কোনো ডিপকে বলছি 2 আরইএম, এর মানে হয়ে গেলো 100 থাকলে তার সাইজ কত হয়ে গেলো 200। কেন? সে ইমিডিয়েট প্যারেন্টকে নেবে না, সে নেবে হচ্ছে তার রুটকে, তখন বলি আমরা রুট এলিমেন্ট। তো অনেকগুলো কোডে যখন অ্যাডভান্স কোড আমরা তোমরা যদি দেখে থাকো, আমাদের এই সিলেবাসে কোডে পড়বো না আমরা, যখন টেলভিন বা বুটস্ট্র্যাপ মধ্যে অ্যাডভান্স করবে তখন দেখবে ইএম আরইএম, খুব ডেপথে যখন যাবে তখন এগুলোকে বেশি ইউজ করে ওরা, তখন আমরা এগুলোকে ওই ইএম আরইএম দিয়ে ইউজ করা যায়। আরেকটা ইউজ হয় খুব রেয়ার, এটাও খুব রেয়ার ইউজ হয়, যাকে বলি আমরা ভিউ পোর্ট। ভিউ পোর্ট পড়বো আমরা যেদিন আমরা পজিশনটা পড়বো, পজিশন যখন পড়বো ভিউ পোর্ট পড়বো। ভিউ পোর্ট মানে হচ্ছে, একটু জেনে রাখো এখন, ভিউ পোর্ট মানে হচ্ছে স্ক্রিন সাইজটা, মানে উইডথ হাইট। একটা স্ক্রিন যদি 800 বাই 600 হয়, 800 পিক্সেল বা 600 পিক্সেল, তো 800 পিক্সেলসটা হচ্ছে ভিউ এর উইডথ, মানে VW, আর হাইট হচ্ছে VH। তো ওটাও সেম, যে 2VH বা 50% VH এর 50%, 50 এর 200% VH, যে লিখি যে VH50, তো ওইভাবে লিখলেও কিন্তু এটা কাজে আসে। এগুলো খুব রেয়ার ইউজ হয় ভিউ পোর্ট। আর আরইএমটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভান্সেসের জন্য। মেজরলি যদি বলতে হয় এর মধ্যে কি বুঝলাম, যে মেজরলি অ্যাবসলিউট ইউনিট হচ্ছে পিক্সেলস, আর রিলেটিভ হচ্ছে পার্সেন্টেজ। এটা 98% তোমরা দেখবে পুরো কোডের মধ্যে। 2%-এর মধ্যে হয়তো কোথাও আছে ইএম আরইএম বা ভিএইচ ভিডব্লিউ। এর মধ্যে সমস্ত এক্সাম্পল, প্রত্যেকটার ক্যালকুলেশন, যেগুলো বললাম যে কত ডট হয় কি হয়, মানে প্রত্যেকটা বুঝতে গেলে সব এর মধ্যে কিন্তু লেখা আছে, যদি তোমরা এটাকে ইনডেপথ পড়তে চাও। আদারওয়াইজ আমাদের শুধুমাত্র লাগবে পিক্সেল, যেটা বুঝে গেছি, আর আমরা বুঝে গেছি অ্যাবসলিউট, সরি, যেটাকে বলি আমরা রেফারেন্স দিয়ে যে বার করতে হয়, যে পার্সেন্টেজ দিয়ে, সেটা বুঝে গেছি। তো এই দুটোর জন্য আর নোট নাও পড়ো তাও চলবে, কিন্তু বাকি যদি পড়তে হয় যে বাকিটা কিভাবে লিখতে হয়, সেভাবে তোমরা এটাকে পড়তে পারো। তো রেটের মধ্যে যেমন ভিডব্লিউ দেখবে, এটাও অনেক জায়গায় ইউজ হয় বলে এটাকে দেখে রাখবে একটা, যে 50 VW। ঠিক আছে, তোমরা সবাই ইন্টারফেস জিজ্ঞেস করো এটা মানে কি। আলটিমেটলি হচ্ছে পুরো স্ক্রিন সাইজ যত, এটা কিন্তু কোনো প্যারেন্টকে ইনহেরিট করছো না, পুরো স্ক্রিন সাইজ, ভিউ উপর মানে স্ক্রিন সাইজ, ওই স্ক্রিনের 50%, ওই স্ক্রিনের 30%। ঠিক আছে, খুব কম ইউজ হয় এগুলো। আর বাকিগুলো স্পেশালি বললাম না, এটা আমাদের মানে পড়ারই না, যদি কেউ চাও তাহলে পড়তে পারো, যে কি কি আছে এর মধ্যে, কি ইউজ হয়। দুটো ইউজ হয়, এটা ইএক্স আর সিএচ, কেন ইউজ হয়, কাকে কি বলে, মানে এগুলো যে ব্রাউজার সাপোর্টেড। ঠিক আছে, ব্রাউজার কিন্তু এগুলো বোঝে, কিন্তু আমরা ইউজ করি পার্সেন্টেজ অ্যান্ড পিক্সেলস। ঠিক আছে, তো এটা পড়বে, তো আমরা এগুলোকে পুরো সিএসএস জার্নির মধ্যে এগুলো ইউজ করবো, পিক্সেলস ইউজ করবো অ্যান্ড পার্সেন্টেজ ইউজ করবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছিল কিন্তু এটা পড়লে টাইম লাগবে, এটাকে আর হবে না আমার অ্যাকচুয়ালি, যাবো একটু। ঠিক আছে, এটা তাহলে নেক্সট ডে পড়ি একটু, আমরা যে সিএসএস সাথে কন্টিনিউ করবো। এটা পড়বো আমরা, এটা দিয়ে শুরু করে নেবো, স্পেসিফিসিটি প্রেসিডেন্স কাকে বলে, এটা দিয়ে পড়বো। যে অথর স্টাইল এজেন্ট স্টাইল যে বলছিলাম একটু আগে, ছোট থিওরি একটা, এটা পড়ে নিয়ে আমরা চলে যাবো হচ্ছে কোথায়, নেক্সট টপিক গুলোতে। আমরা টপিক বুঝলাম, তিনখানা টপিক আমরা পড়বো আরো নেক্সট, ডিসপ্লে, ফ্লেক্স অ্যান্ড পজিশন। এইটাকে ট্রাই করবো, একটা ক্লাসে খুব অসুবিধা হয়ে যেতে পারে, যদি অসুবিধা হয় আমরা দুখানা ক্লাসের মধ্যে সিএসএস টা বুঝবো। দেন আমরা নেক্সট করব সিএসএস প্লাস এইচটিএমএল কম্বাইন করে দেখবো একদম বুটস্ট্র্যাপ। ঠিক আছে, কারণ ফ্লেক্স না পড়া পর্যন্ত আমরা বুটস্ট্র্যাপটা বুঝতে পারবো না, কারণ বুটস্ট্র্যাপ হচ্ছে ফ্লেক্সের ওপরই কাজ করে, ফ্লেক্স এন্ড গ্রিড। তো বুটস্ট্র্যাপ পড়বো আমরা, খুব ভালো করে পড়বো দুদিনের মধ্যে, আর অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট, কমপ্লিট ওয়েবসাইট আমরা তৈরি করবো বুটস্ট্র্যাপ দিয়ে, যেখানে আমরা বুঝতে পারবো যে কোনগুলো সিলেক্টর, কোনগুলো এই প্রপার্টি গুলো বুঝবো। তাহলে আমরা সিলেক্টরটা বুঝে নিয়েছি। সিলেক্টরের নিয়ে যে নোট গুলো আছে, নোটটাকে একটা চোখ বুলিয়ে নিও, একটু প্র্যাকটিস করে নিও। আর যদি নোট থেকে প্র্যাকটিস না করতে হয়, তো এর মধ্যে যে নোটটা আছে W3 স্কুলসে, অ্যাটলিস্ট এটা মোবাইলে খুলেই যায়। ঠিক আছে, তো এটাও যদি করে নাও, বেসিক 3টে সিলেক্টরের কাজ কিভাবে কিভাবে লিখছি আমরা, ঠিক আছে, এইটুকুটা করে নিলে কিন্তু গুড টু গো। ঠিক আছে, জানা হয়ে যাবে যে হ্যাঁ, আমরা এইভাবে কাজ করি। দেন হচ্ছে কম্বিনেটর পড়ো, অ্যাট্রিবিউট পড়ো, নাও পড়লে ওগুলো আলটিমেটলি যখন যখন দেখবে কোনো কোড দেখছো, তখন দেখবে এগুলো কিভাবে কাজ করতে হয়, তখন বুঝতে পারবে।